আমাদের সবার শ্রদ্ধেয় গুরুজন শিল্পী নাসিমুল কবির ডিউক স্যার, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার অনুষদ। স্যারের জন্য বরাবর আমরা সব স্যারের জন্য যারা আসি স্যারকে অনুরোধ করছি স্যারের সেশনটি শুরু করার জন্য। পরিচিত হতে গেলে অনেক সময় চলে যাবে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে একটু জানার চেষ্টা করি কতগুলো কুইক অ্যান্সার দিয়ে কে কোথা থেকে আসা, মানে ফাইন আর্ট ব্যাকগ্রাউন্ডের কতজন আছে? ও অনেক। সবাই কি কোন চারুকলার? কোন কোন চারুকলার? ঢাকা ভার্সিটির। আচ্ছা, জগন্নাথ। আর ইয়োডা আছে। আচ্ছা, আমি একসময় ইয়োডায় পড়াতাম অনেক আগে, 9-10, 8-9-10, 13 পর্যন্ত পড়িয়েছি। ইতিমধ্যে যেহেতু আলোচনা হয়েছে, আমার ধারণা পাশ্চাত্য এবং প্রাচ্যের শিল্পকলার ইতিহাস সম্পর্কে একটা ধারণা সবার তৈরি হয়েছে। আমি এখানে আমার কাছে এই মুহূর্তে বোধহয় কয়টা 4টা প্রেজেন্টেশন আছে। তা আমরা পুরো প্রেজেন্টেশনের ভেতর দিয়ে হয়তো যেতে পারবো না। আমরা যেটা করবো যে আসলে স্কাল্পচার সম্পর্কে একটা ধারণার চর্চা করব এখানে, খুব প্রাথমিক ধারণার, যে হোয়াট ইজ স্কাল্পচার, তাহলে স্কাল্পচারকে আমরা কীভাবে দেখব, এটা ইতিহাসের নিরিখে এই শিল্পের ধারাটা কিভাবে চর্চা হয়ে এসেছে এবং এটার গতিমুখটা কোন দিকে যাচ্ছে। এবং আমার ধারণা যে শিল্প তো আসলে আমরা বলি যে একটা হচ্ছে চর্চার ব্যাপার, একটা হচ্ছে দেখার ব্যাপার, বা দেখে তার থেকে নান্দনিক রস আস্বাদন করি আমরা, তাই তো? তো এই নান্দনিক রস আস্বাদনের জন্য আসলে আমাদের একটা প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেই ধরনেরই একটা প্রশিক্ষণের বিকল্প ব্যবস্থা হচ্ছে আসলে এই শিল্পকলা একাডেমির আর্ট অ্যাপ্রিসিয়েশন কোর্স। আমার মনে প্রথম ইয়েটাতে চলে যাই আমরা। তো এটা আসলে যে স্লাইড এখানে আছে, অল্প কয়েকটা স্লাইড দিয়ে, এটা আসলে একটা ইন্ট্রোডাক্টরি স্লাইড। আমরা সাধারণত ডিপার্টমেন্টে যখন স্টুডেন্টরা নতুন আসে তাদেরকে স্কাল্পচারের একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য এই ধরনের একটা স্লাইড প্রেজেন্টেশন দিয়ে তাদের কাছে স্কাল্পচারকে আমরা ইন্ট্রোডিউস করি। বা আমরা যেরকম বেসিক কোর্স হয়, যেমন আমি নিজে পড়াই আর্কিটেকচার ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটির, ওখানে একটা স্কাল্পচারের বেসিক কোর্স হয়, তাদের কাছেও আমরা এই ধরনের একটা বেসিক যেটা ইউনিভার্সাল, সেই জায়গা থেকে স্কাল্পচারকে আসলে স্কাল্পচারের একটা ডেফিনেশনকে স্টাবলিশ করার জন্য এই স্লাইডটাকে ডিল করি। আমরা এক এক করে চলে যাই না? যাবে? আচ্ছা, আমাকে ইন্ট্রোডিউস করার কিছু নেই, এখানে থাকি আমরা। তাহলে কাউকে যদি আমরা জিজ্ঞেস করি, আমি আসলে জিজ্ঞাসাটা আগে করলাম না, কিন্তু সরাসরি চলে গেলাম, যে স্কাল্পচার কি বা ভাস্কর্য কি, এই প্রশ্নের উত্তরে আমরা কি বলি? সাধারণত বলি যে 3 ডাইমেনশনাল আর্ট ফর্ম। মাত্র 4টা শব্দ দিয়ে তৈরি একটা বাক্য, কিন্তু আমরা যদি এটাকে আবার বিশ্লেষণ করি তাহলে কিন্তু ধারণাটা আর একটু বিস্তৃত হয়। তো হোয়াট ইজ 3 ডাইমেনশন? একটু ইন্টারাক্ট করি আমরা। 3 ডাইমেনশন বলতে আমরা কি বুঝি? আমরা বলছি যে ভাস্কর্য হচ্ছে একটা আর্ট ফর্ম বা একটা শিল্প আঙ্গিক, কিন্তু সেটা হচ্ছে বাংলায় বললে ত্রিমাত্রিক শিল্প আঙ্গিক। এই ত্রিমাত্রিকতা মানে কি কেউ বলতে পারবে না? দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, এবং গভীরতা বা উচ্চতার কথা বলতে পারি আমরা। উচ্চতা হচ্ছে মূলত, তারপরে দৈর্ঘ্য এবং প্রস্থ, অর্থাৎ একটা তার ত্রিমাত্রা থাকবে। কিন্তু ত্রিমাত্রা ছাড়া আর কয় মাত্রার শিল্প আছে? দ্বিমাত্রিক। তো দ্বিমাত্রিক শিল্পের কি কোনো উদাহরণ আমরা দিতে পারি? পেইন্টিং। আচ্ছা, এত আসতে বলার তো কিছু নাই, কনফিডেন্টলি বললেই তো হয়। তাহলে পেইন্টিং কি কেন দ্বিমাত্রিক? কারণ হচ্ছে একে আমরা যখন দেখি বা এটাকে যখন আমরা নির্মাণ করি তখন আসলে এটা 2টা মাত্রা থাকে, দৈর্ঘ্য এবং প্রস্থ। এবং তার মধ্যে দ্বিমাত্রার মধ্যে দিয়ে আমরা ত্রিমাত্রিক উপলব্ধি তৈরি করি, হয়তো লাইট শেড দিয়ে গড়ন তৈরি করি, কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে যে জিনিসটা তো দ্বিমাত্রিক। কিন্তু স্কাল্পচার হচ্ছে আসলে ত্রিমাত্রিক একটা শিল্প। আমরা আবার বলছি আর্ট ফর্ম মানে হচ্ছে শিল্প আঙ্গিক।
আচ্ছা, তাহলে এই যে আঙ্গিক বললাম, তার মানে হচ্ছে আর্ট ফর্ম, অনেক রকমের আর্ট ফর্ম হয়। তা আমরা একটু নিজেরা একটু ইয়ে করি যে কত রকমের আর্ট ফর্ম হয়। পেইন্টিং আর স্কাল্পচার দুটো তো পেলাম আমরা, এর বাইরে হুম, আর সাহিত্য এক ধরনের না, সাহিত্য অবশ্যই একটা শিল্প মাধ্যম। আর ভেরি গুড, ফিল্ম। তো নানান রকমের শিল্প মাধ্যম আছে। তো শিল্প মাধ্যম যখন আমরা বলছি, তার মানে শিল্প একটা বিষয়, তাহলে শিল্প কি? কেন শিল্প নিয়ে আমাদের শিল্প তত্ত্বের ক্লাস হয়েছে, তারপরে নন্দন দত্তের আলোচনা হয়েছে, তাহলে তো বলে ফেলতে পারার কথা। ফাইন, শিল্প একটা ভাষা। হ্যাঁ, তাহলে এই ভাষার কাজ কি? নিজেকে প্রকাশ করা। আমরা এখন যে কথা বলতেছি এটা কি ভার্বাল ল্যাঙ্গুয়েজ। আবার এটা কি আমরা যদি লিখি তাহলে কিছু সংকেত, কিছু ইয়ে দিয়ে, সিম্বলের মধ্যে দিয়ে, অর্থাৎ লেটার, ওয়ার্ডস, সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা লিখি, তাহলে এটা লিখিত ভাষা। তো দুইটা মানে তার মানে হচ্ছে ভাষার কাজ যদি আমরা ভার্বাল বলি অথবা রিটেন বলি, তাহলে দুটারই কাজ হচ্ছে কিন্তু মানুষ নিজেকে প্রকাশ করার মাধ্যম হিসেবে করে, ব্যবহার করে। শিল্প সেরকম একটা মাধ্যম। কিন্তু শিল্পের সাথে এই যে ভার্বাল ল্যাঙ্গুয়েজ বা রিটেন ল্যাঙ্গুয়েজের পার্থক্যটা কি শিল্প ল্যাঙ্গুয়েজ হিসেবে? দুইটা জিনিস বলি খুব সংক্ষেপে, একটা হচ্ছে কল্পনা, আরেকটা হচ্ছে অনুভব বা অনুভূতি। হ্যাঁ, অর্থাৎ আমাদের দুই ধরনের বোধ আছে যেটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আবেগ, যার আবেগ বা ইমোশন, আরেকটা হচ্ছে আমাদের আরেকটা ক্ষমতা আছে, সক্ষমতা আছে, সেটা হচ্ছে কি ইমাজিনেশন। তাহলে ইমাজিনেশন এবং ইমোশনের সমন্বয়ে আমাদের যে বোধ তৈরি হয়, সেই বোধ আমাকে যে প্রকাশের জন্য, যে ধরনের প্রকাশে উৎসাহিত করে, সেটাই হচ্ছে আসলে, সেটা দিয়ে আসলে সেটা আসলে শিল্প, সেই মাধ্যমটাই শিল্প। মানে খুব সংক্ষেপে বললে ধরা যাক, আমি যে উদাহরণটা সবসময় দেই সেটা হচ্ছে যে একটা রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, যাওয়ার পথে একটা অ্যাক্সিডেন্ট ঘটল। তো সেই অ্যাক্সিডেন্ট ঘটার পরে আপনার মধ্যে একটা বোধ তৈরি হলো, বা আপনার কাছে কিছু ইনফরমেশন আসলো, ডাটা আসলো, আপনি প্রত্যক্ষদর্শী। আরেকজন সাংবাদিকও যাচ্ছে, তার কাছেও ইনফরমেশন এবং ডাটা আসলো। দুইজনই পরের দিন পত্রিকায় দুজন নিজেকে প্রকাশ করলেন। আপনি একটা কবিতা লিখলেন, আর সাংবাদিক কি করলেন? একটা রিপোর্ট লিখলেন। তো একই মাধ্যম ব্যবহার করলেন আপনারা, অর্থাৎ লেখার মাধ্যমটা ব্যবহার করলেন, এবং ওই একই বিষয় নিয়ে আপনি নিজেকে প্রকাশ করলেন। কিন্তু সাংবাদিক যে কাজটা করলেন সেটা হচ্ছে আসলে হুবহু যা ঘটেছে তার সাথে আবেগ বা কল্পনাকে যুক্ত না করে তিনি একটা বর্ণনা হাজির করলেন। আর আপনি যখন কবিতা লিখছেন, সেই কবিতা কি করছে? কবিতা আসলে আপনার আবেগ এবং কল্পনা যুক্ত হচ্ছে তার সাথে। একই টুলস ব্যবহার করলেন, মেটেরিয়াল। এবং দুইটার মধ্যে দিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে আমি ধরেন পাঠক, এবং বা আমরা অন্যরা পাঠক, বা পাঠক হিসেবে আমরা কেউই কিন্তু ওই ঘটনাটাকে চাক্ষুষ করিনি। তো সাংবাদিকের বর্ণনা থেকে আসলে আমি আসলে ঘটনার একটা চিত্র পেলাম, আর সেই চিত্র থেকে আমি নিজের মতো করে নির্ধারণ করছি আমি কিভাবে রিয়্যাক্ট করব, এবং সেটা আসলে তথ্য আকারে আমার কাছে আসলো। আর কবির লেখা থেকে যেটা হচ্ছে, আমিও কিন্তু কবি যেভাবে অভিজ্ঞতাটা অর্জন করেছে, আমিও সেই অভিজ্ঞতাটা সরাসরি পাইনি। কিন্তু আমার যেটা হচ্ছে যে সেই কবিতা আবার আমার মধ্যে যে রিয়াকশনটা তৈরি করলো, সেটা হচ্ছে আমার বোধের জগতে ভূমিকা রাখলো। অর্থাৎ আমাকে হয় দুঃখিত করলো অথবা ক্রুদ্ধ করলো। এই যে আমার আবেগ নিয়ে এসে কাজ করলো, এটা হচ্ছে শিল্পের কাজ। তার মানে শিল্প হচ্ছে আপনার আবেগের একটা প্রকাশ মাধ্যম, আবার অন্যের আবেগ বা অনুভূতির সাথে সম্পর্ক তৈরি করার একটা ভাষা। তো মোটা দাগে এই হচ্ছে শিল্প। আরো অনেক তত্ত্ব দিয়ে আমি প্লেটো থেকে শুরু করে আবার ইয়ে পর্যন্ত, তলস্তয় বা অন্যান্য যেসব
শিল্পতাত্ত্বিক আছে, সেই দিয়ে আমি আলোচনা করতে পারি। সেই আলোচনায় আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে যে মোটা দাগে স্কাল্পচারকে বোঝার জন্য শিল্পকে বুঝলাম। তাহলে শিল্পের যে নানান আঙ্গিক, সব আঙ্গিকেরই একই কাজ, কিন্তু ভাষাটা আলাদা। তো স্কাল্পচারের ভাষা তৈরি হওয়ার জন্য তার প্রথম মূল ভিত্তিটা কি হচ্ছে? ত্রিমাত্রা। অর্থাৎ একটা ত্রিমাত্রিক ফর্ম থেকে আপনি, সেটা মেটেরিয়াল, ইমেটেরিয়াল তো কিছু হবে না। একটা স্কাল্পচার আমি তো মনে মনে বানিয়ে রাখলে হবে না, সেটা মেটেরিয়াল দিয়ে আমাকে একটা ফর্ম তৈরি করতে হবে। সেই ফর্মটার সাথে আমি আরেকজন দর্শক যখন সম্পর্কিত হবে, সে এটা থেকে অ্যাস্থেটিক্যাল একটা এক্সপেরিয়েন্স পাবে। অর্থাৎ একজন শিল্পীর অ্যাস্থেটিক্যাল এক্সপেরিয়েন্সের এক্সপ্রেশন হচ্ছে একটা আর্ট ওয়ার্ক, সেটা স্কাল্পচার হোক, পেইন্টিং হোক। আর অডিয়েন্সের আবার হচ্ছে তার অ্যাস্থেটিক্যাল এক্সপেরিয়েন্সের সাথে এটা কমিউনিকেশনটা করে। ফলে দুইজনের জায়গা থেকে কাজ করে, কিন্তু তার মধ্যে দিয়ে একটা যোগাযোগ তৈরি হয়, তার থেকে শিল্প আসলে কাজ করে। তো আসি তার নেক্সট স্লাইডে, আমরা স্কাল্পচারের আরেকটু ভেতর দিকে যাই। স্কাল্পচার আসলে কত রকমের আমরা বলতে পারি না, যে এখন সঙ্গীত অনেক রকমের হয়, বা কবিতার অনেক ফর্ম থাকে, তাই না? কবিতা নিজে একটা আর্ট ফর্ম, তার আবার অনেকগুলো ফর্মাল ডিফারেন্স আছে। তো আমরা সাধারণত দেখি যে দুই ধরনের স্কাল্পচার এ পর্যন্ত মানুষ, এই প্রাগৈতিহাসিক আমল থেকে এ পর্যন্ত মানুষ যত স্কাল্পচার তৈরি করেছে বা ভাস্কর্য তৈরি করেছে, সেটা গড়নের দিক থেকে, আকার আকৃতির দিক থেকে দুই রকম। একটাকে আমরা বলি রিলিফ, আরেকটাকে বলি আমরা ফ্রি স্ট্যান্ডিং বা ফুল রাউন্ড। এটা ইংরেজিতে বললাম, বাংলায় কঠিন শব্দ। আমরা বলি সাধারণত রিলিফের বাংলা হচ্ছে, এটা একেবারে একাডেমিক শব্দ, উচ্চাবচ। আর ফ্রি স্ট্যান্ডিং বা ফুল রাউন্ডকে আমরা বলি নিরাবলম্ব। এখন রিলিফ বা নিরাবলম্ব কিভাবে হয় স্কাল্পচার, সেটা একটু বোঝার চেষ্টা করি। নেক্সট স্লাইড। প্রথমে রিলিফটাকে বুঝি। রিলিফ স্কাল্পচার হচ্ছে যে কোনো না কোনো সারফেসের সাথে সে অ্যাটাচ থাকবে, এবং সেটা আসলে চার রকমের ধরন তৈরি হয়। এ পর্যন্ত আমরা যেটা দেখেছি, আমরা ক্লাসিফিকেশন করলে চার রকমের স্কাল্পচারাল ফর্ম দেখতে পাই রিলিফের ক্ষেত্রে। একটা হচ্ছে বা রিলিফ বা লো রিলিফ। তো বা রিলিফ, বা শব্দটা আসলে ইতালিয়ান বা ল্যাটিন, হ্যাঁ, কিন্তু আপনি দেখবেন যে আর্ট নিয়ে যত লেখাপত্র আছে বিভিন্ন জায়গায় কিন্তু এই বা শব্দটা ব্যবহার করা হয়, সে কারণেই আমি এখানে দিয়েছি। হঠাৎ করে আপনি দেখলেন যে একটা আর্ট ম্যাগাজিনে একটা রাইটিং হঠাৎ করে বলা হচ্ছে এটা একটি বা রিলিফ ছিল। হোয়াট ইজ বা রিলিফ? এস উচ্চারণ হবে না, বা রিলিফ মানে লো রিলিফ। সাধারণত কয়েন, তারপরে আমরা পদক, হ্যাঁ, মেডেল, এটার উপরে যে সামান্য উঁচু, অলমোস্ট পেইন্টিং এর মতোই কিন্তু একটু এমবোসড, এই ধরনের ফর্মকে আমরা বলি বা রিলিফ। আর মিড রিলিফ হচ্ছে আসলে হাই রিলিফ এবং বা রিলিফের মধ্যবর্তী একটা পর্যায়ে। তাহলে হাই রিলিফ কি আগে বুঝি। আমরা মিউজিয়ামে গেছি, মিউজিয়ামে আমরা যত বেশিরভাগ দেখবেন যে আমাদের বাংলাদেশের বিশেষত হিন্দু এবং বৌদ্ধ ধর্মীয় যে ভাস্কর্যগুলো আছে, তার বেশিরভাগই কিন্তু দেখবেন যে সারফেস থেকে বের হয়ে আসা, ম্যাক্সিমামটা বের হয়ে আসা। এই ম্যাক্সিমামটা বের হয়ে আসার মানে হচ্ছে অলমোস্ট শেপ জাস্ট ফলকের সাথে যুক্ত থাকে, 2/3 বাইরের দিকে থাকে, অর্থাৎ পুরো ফর্মটা আমরা যেটা বলতে পারি এক্সপোজড, আর বাকিটা সারফেসের সাথে যুক্ত। এটার অনেক কারণ আছে, সেটার ফিলোসফিক্যাল কজও আছে। যেমন ইনফ্যাক্ট ইন্ডিয়ান শিল্পশাস্ত্র বা যেভাবে বলে, তার দার্শনিক জায়গা থেকে বলে যে আসলে শূন্যে কোনো কিছুই বিরাজ করে না। হ্যাঁ, আসলে তো একটা শূন্য স্পেসের মধ্যে কেউ এক্সিস্ট করে না, এমনকি দেবতাও না। তো সেই জায়গা থেকে দেখা যেত যে আসলে সে তার সাথে আরো অনেক ফর্ম যুক্ত থাকে। দেখবেন যে এই সূর্য মন্দির, সূর্য দেবতা দেখেন বা চণ্ডী দেখেন, বা যে ধরনের মূর্তিগুলো আছে বা বুদ্ধের মূর্তি, তার সাথে অনেক ফর্ম তার সাথে ওই স্পেসে যুক্ত থাকে, অর্থাৎ মহাজাগতেরই সে একজন অংশ। আর সাধারণত মিড রিলিফ হচ্ছে 50%-এর মতো এক্সপোজড সারফেস থেকে। এই ধরনের স্কাল্পচারকে আমরা মিড রিলিফ বা মেজো রিলিফ বলি। হ্যাঁ, মেজোটাও ইতালিয়ান বা ল্যাটিন শব্দ, একই কথা, অর্থাৎ মধ্য উচ্চাবাচ আর কি। ওটাকে যদি নিম্ন উচ্চাবচ বলি তাহলে এটা হচ্ছে মধ্য উচ্চাবচ, আর এটা হচ্ছে উচ্চ উচ্চাবচ। এভাবে আমরা বাংলা করতে পারি।
তো এই মিড রিলিফ সাধারণত আমরা দেখতে পাই ইউরোপিয়ান ক্লাসিক্যাল আর্টের ক্ষেত্রে বা এনসিয়েন্ট আর্টের ক্ষেত্রে প্রচুর পরিমাণে। যেমন আপনি দেখবেন যে গ্রিক বা রোমান যেসব ভিলাগুলো আছে সেই ভিলার সামনের ফ্যাসেডে কিন্তু এই ধরনের মিড রিলিফে করা প্রচুর স্কাল্পচারাল ফর্ম দেখেছি, যেখানে পার্সপেক্টিভটা অনেক কম ব্যবহৃত হচ্ছে, কিন্তু আবার লো রিলিফের চাইতে বেশি ব্যবহৃত হচ্ছে। 3 ডাইমেনশনালিটি বেশি, কিন্তু হাই রিলিফের চাইতে কম। আবার লেট ক্লাসিক্যাল এইজের বা আপনি হেলেনিস্টিক পিরিয়ডের যদি গ্রিক স্কাল্পচার দেখেন, যে সেখানে কিন্তু আবার অনেক স্কাল্পচারই হাই রিলিফ। সো এটা একটা টাইমের কনটেক্সটে চেঞ্জ হয়েছে। আমরা জানি যে ওরিয়েন্টের সাথে অনেক বেশি যোগাযোগের মধ্যে দিয়ে পাশ্চাত্য অনেক কিছু গ্রহণ করেছে, এটা অন্য আরেক আলোচনা। আরেক ধরনের স্কাল্পচার আছে, সেটাকে আমরা বলি হচ্ছে সাঙ্কেন বা ইন্টাগ্লিও স্কাল্পচার। সাঙ্কেন মানে কি? সাঙ্ক থেকে সাঙ্কেন অর্থাৎ ডুবে থাকা, হ্যাঁ, অর্থাৎ সারফেসের ভেতরে ডুবে যাওয়া, অর্থাৎ রেখাগুলো ভেতরের দিকে ঢুকে গেছে। যেমন বা রিলিফে কি হচ্ছে, ফর্মটা বাইরে এক্সপোজড হচ্ছে আর এটা ভেতর দিকে ইন্টাগ্লিও আকারে ভেতর দিকে চলে গেছে। তো এই ধরনের জিনিস আমরা সাধারণত দেখি কি, যে আমরা যদি প্রিন্ট মেকিং এর সম্পর্কে আমাদের ধারণা থাকে, প্রিন্ট মেকিং ইন্টাগ্লিও প্রিন্ট মেকিং হয়, তাই না? এই ইন্টাগ্লিও স্কাল্পচারের বড় উদাহরণ হচ্ছে ইজিপশিয়ান পিরামিড বা মাস্তাবার ভেতরে দেয়ালে যখন তারা ছবিগুলো আঁকছে, সেগুলো ইন্টাগ্লিও করে আঁক। এটার কারণ হচ্ছে লো লাইটে রেখা প্রধান কাজকে দেখা যাবে না, ফলে এটাকে দেখা যাওয়া একটা উদ্দেশ্য। আরেকটা জিনিস হচ্ছে যে দীর্ঘদিন টিকে থাকবে। এই ইন্টাগ্লিওর ভালো উদাহরণ হচ্ছে আমাদের এখানে যদি মডার্ন আর্টের কথা বলি, মডার্ন স্কাল্পচারাল এক্সারসাইজে নিচে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, ওপরেরটা ইজিপশিয়ান ইন্টাগ্লিও এনশিয়েন্ট টাইমের, আর তার ঠিক নিচে হচ্ছে মডার্ন টাইমে নভের আহমেদের করা একটা ইন্টাগ্লিও রিলিফ। এই রিলিফগুলো এখন মিউজিয়ামে আছে আমাদের। উনি 56 থেকে 1960 পর্যন্ত বাংলাদেশে ছিলেন এবং সেই সময় যে কাজগুলো করেছিলেন তার একটি এটা। হাই রিলিফের প্রচুর উদাহরণ আমাদের দেশের মন্দিরগুলোতে বা সাউথ এশিয়ান মন্দিরগুলোতে আপনারা পাবেন, আমাদের মিউজিয়ামে পাবেন। মিড রিলিফের উদাহরণ আমরা পাই মূলত কাঠে। কাঠে 19 শতকে বা 19 শতকের শেষের দিক থেকে 20 শতকের কাজগুলোর মধ্যে আমরা পাই। এর পাশাপাশি আর কোথায় পাই বলেন তো? মিড রিলিফের বেশ অনেক উদাহরণ পাই মিড এবং হাই রিলিফের টেরাকোটা মন্দিরে, হ্যাঁ, এবং মসজিদে। বিশেষ করে উত্তরবঙ্গের যদি মসজিদগুলোতে যান, দেখবেন যে সুলতানি আমলের যে মসজিদগুলো, সেগুলোতে কিন্তু টেরাকোটা নকশা দিয়ে আচ্ছাদিত। আর সবার কাছে কয়েন আছে, কয়েনের মধ্যে আমরা লো রিলিফের উদাহরণ পাই। লো রিলিফের চর্চা ইউরোপে বেশি, কারণ হচ্ছে ইউরোপে স্পেশালি খ্রিস্টিয়ানিটির সাথে কবরে বা সমাধিতে এপিটাফ তৈরি করার একটা প্রবণতা আছে। সেই এপিটাফ গুলাতে সাধারণত আমরা দেখি যে লো রিলিফের বেশ ব্যবহার। নেক্সট স্লাইডে যাই। তাহলে আমরা দুইটা ধারণা পেলাম। এটা আবার পেছনে গেলাম কোথায়? আচ্ছা, ফুল রাউন্ড সম্পর্কে তাহলে একটু ধারণা দেই। তাহলে এটা একটা গেল, আমরা পেলাম যে টু বেসিক কাইন্ডের কথা। আবার পেছনের স্লাইডে আসলাম, রিলিফ আসলে 4 রকমের হয়। আবার 4 রকম মানে ব্যাপারটা খুব গাণিতিক না। অনেক সময় শিল্পীরা আবার এই 4 রকমের একাধিক রকমকে মিশ্রিত করেও স্কাল্পচারের ফর্ম তৈরি করে। ফলে আমাদের ধরে নিতে হবে যে সব রিলিফই যে সাঙ্কেন মানে সাঙ্কেনই হবে তা না, মিক্সও হয় অনেক স্কাল্পচার। আর ফ্রি স্ট্যান্ডিং স্কাল্পচার বা ফুল রাউন্ড বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে আসলে একটা স্কাল্পচারকে 4 দিক থেকে দেখি, যেটাকে আমরা, আপনি রিলিফ তো 4 দিক থেকে দেখতে পাবেন না, আপনাকে পেইন্টিং এর মতো করেই দেখতে হবে, অথবা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি দেখতে পারেন। একটা পেইন্টিংকে যেমন আমরা সবসময় ফ্রন্ট থেকে দেখি, সেটা না হয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখলেও কিন্তু বদল ঘটে। আরেকটা জিনিস বলে রাখি, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে রিলিফ আর পেইন্টিং এর মধ্যে পার্থক্য। কেন রিলিফকে উঁচু করা হয় বা নিচু করা হয়? আসলে হচ্ছে পেইন্টিং এ কি হয়, আলো ছায়াটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, রংটাও কনস্ট্যান্ট থাকে। স্কাল্পচারে কিন্তু এটা রিলিফ বলেন বা ফ্রি স্ট্যান্ডিং বলেন, রং কিন্তু মুখ্য না। কি মুখ্য? গড়ন বা ফর্ম।
ফলে ফর্ম দিয়ে আপনি কিন্তু এই মিডিয়ামের বেশিরভাগ কাজকে, আমি আরো আসবো, আরো অনেক এলিমেন্ট আছে, সেটা শেষের স্লাইডে আসবো, এখানে গুরুত্বপূর্ণ। ফলে আলো ছায়া যেটা আসবে, সেই আলো ছায়া কিন্তু ওই গড়নের উচ্চতার কারণে এবং দিন রাত্রির আলোর পরিবর্তনের সাথে সাথে বদল হয়। এবং দেখবেন যে যেগুলো খুবই বুদ্ধিবৃত্তিক কাজ, হ্যাঁ, অনেক কৌশল ব্যবহার করা হয়েছে, সেই সব কাজে কিন্তু সকালের লাইটে একরকম লাগে, বিকালের লাইটে আরেক রকম লাগে। এইটা হচ্ছে স্কাল্পচারের কে এনজয় করার আরেকটা অ্যাডভান্টেজের জায়গা। এদিকে রং বা কনস্ট্যান্ট ফর্মাল জায়গাটা, সেটা যেমন সে লুজ করছে, আবার এই ধরনের একটা মোবিলিটি, ফর্মের এক্সপিরিয়েন্সের মোবিলিটি সে তৈরি করছে। আচ্ছা, যেটা আবার উপরে যাই, তো কি বলেছিলাম আমরা শুরুতে, যে রিলিফের পাশাপাশি ফ্রি স্ট্যান্ডিং বা ফুল রাউন্ড স্কাল্পচার, যেটা আমরা আসলে স্কাল্পচার বলতে বেশি দেখে থাকি, সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল স্কাল্পচার, যার চারপাশ দিয়ে ঘোরা যায়। অর্থাৎ ওই স্কাল্পচারটা আপনি চারপাশ থেকে ঘুরছেন, ঘুরে আপনি স্কাল্পচারটাকে এনজয় করছেন। কখনো কখনো যদি ঝুলন্ত থাকে, তাহলে চারপাশ না, অলমোস্ট 360 ডিগ্রি থেকেও আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ 3 তলার উপর থেকে 2 তলার উচ্চতায় ঝুলে আছে, তাহলে আপনি নিচ থেকেও দেখতে পাচ্ছেন, উপর থেকেও দেখতে পাচ্ছেন। অট্রিয়াম স্কাল্পচার যেগুলো বলা হয়, আপনারা এশিয়ান বা ন্যাশনালে আমাদের অনেকেরই পরীক্ষা নিরীক্ষার কাজগুলো দেখেন, বা অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো মুভিং এবং ঝোলানো। তো যেটা হচ্ছে যে, তার মানে হচ্ছে এই স্কাল্পচারকে এনজয় করি যেটা আমরা ফ্রি স্ট্যান্ডিং বা ফুল রাউন্ড, সেটা মূলত হচ্ছে আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে এনজয় করি। এখন আপনি বলতে পারেন যে তাহলে তো আমি চারদিকে 4টা পেইন্টিং একে একটা বক্স বসিয়ে দিলেই তো এটা স্কাল্পচার হয়ে যেতে পারে। ব্যাপারটা সেরকম না। একটা স্কাল্পচার, ধরেন এই যে আমরা নিচের যে স্কাল্পচারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডাভিড, না? এটা দেখেন যে পাটা একদিকে হেলে আছে, একটা পায়ের উপরে ভর আছে, আরেকটা পা একটু লুজ, হাতটা ঘাড়ের উপরে গুলতিটা ধরে আছে, আরেকটা হাত ঝুলানো, এবং দেখবেন যে অনেকগুলো স্পেস তৈরি হয়েছে। হ্যাঁ, একটু বড় করা যাবে? আচ্ছা, হ্যাঁ, দরকার নেই। তো এটাকে আপনি যখন চারপাশ থেকে ঘুরবেন, চারপাশ থেকে এক এক পাশ থেকে কিন্তু এক এক রকম লাগবে, এবং কন্টিনিউয়াসলি সে চেঞ্জ হতে থাকবে। তো এইটাই ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো যে এটার কন্টিনিউয়াস যে চেঞ্জেস, সেটাকেও এনজয় করা। এবং স্কাল্পচার যখন স্কাল্পচার তৈরি করে, তখন এই কন্টিনিউয়াসলি আপনি যেটা চারপাশ দিয়ে ঘুরবেন, সেটাকে যে এনজয় করবেন, সেটাকে মাথায় রেখেই সে নির্মাণটা করে, বা সেই নির্মাণের আনন্দটা সে পায়। মনে রাখতে হবে যে কোনো আর্টই হচ্ছে সাবজেক্টিভ। শিল্পী নিজে আনন্দ না পেলে সে শিল্পকর্ম তৈরি করতে পারে না, বা আনন্দ থেকে শিল্পকর্ম, তার আনন্দ সার্থক না হলে আনন্দটা শেয়ার্ড হয় না। এটা একটা ম্যাজিক্যাল জায়গা। অর্থাৎ আমি কি বলি, আমরা বলি না শিল্পী এটার সাথে, এই আর্ট ওয়ার্কটার সাথে খুব বেশি ইনভলভ ছিল না। কেন বলি? কারণ আমার দেখে মনে হচ্ছে। কিন্তু কেন দেখে মনে হচ্ছে আমি আন্দাজে বলছি, কিন্তু আসলে যেটা হচ্ছে যে আসলেই হয়তো শিল্পী সেই সম্পৃক্ততা তৈরি হয়নি। যদি তৈরি না হয়, তাহলে কিন্তু তার প্রকাশের মধ্যে এক ধরনের ফাঁক বা উন্নতা থেকে যায়। সেই উন্নতা আবার অডিয়েন্সের কাছেও পৌঁছে যায়। এটা একটা ইন্টারেস্টিং জায়গা, তাই না? যে একজন খুব দামি গুণী শিল্পী গান গাচ্ছে, তো সেই গানের আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সবসময় সে একরকম তো গাইতে পারে না। অনেক সময় দেখা গেল যে আজকে ওনার গানটা ঠিক সুরটা লাগে নাই, বলি না আমরা, আমাকে গাইতে বললে তো আমি পারবো না, আমি গান গাওয়া শুরু করলে কুকুর ধাওয়া করবে। কিন্তু আমার আবার ওই বিচারের জায়গাটাতে আমি যাচ্ছি, এবং যাচ্ছি কেন? কারণ আমার কান তৈরি হয়ে আছে এই সুর লাগা এবং না লাগা নিয়ে। তো ঠিক আছে, এটা হলো আরেকটা মানে অ্যাস্থেটিক্যাল ম্যাজিকের জায়গার কথা বললাম। নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, যেহেতু সময় কম, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এর মধ্যে করে ফেলতে পারেন কিন্তু। আচ্ছা, তারপরে যেটা বলি আমরা এর মধ্যে গেলাম যে 2 রকমের স্কাল্পচার হয় সাধারণত মোটা দাগে, আমরা বলতে পারি কি ফুল রাউন্ড বা নিরাবলম্ব, আরেকটা হচ্ছে রিলিফ বা উচ্চ ভাঁজ। এটা হলো মোটা দাগে 2 ধরনের স্কাল্পচার হয়। এই পর্যন্ত সেই প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত স্কাল্পচারগুলো যে স্কাল্পচারগুলো তৈরি করেছে, যে মেটেরিয়ালই হোক, যেই মেথডেই হোক, সব স্কাল্পচারকে আমরা ক্লাসিফাই করতে পারি 2টা ভাগে। এখন আসা যাক যে স্কাল্পচারের মেথোডোলজির একটা ব্যাপার আছে, নির্মাণের আমরা বলি পদ্ধতি।
সেই পদ্ধতির যদি আমরা বিচার করি ইতিহাসের জায়গা থেকে, তাহলে আমরা একটা শব্দ ব্যবহার করি, আমরা যারা প্রফেশনাল স্কাল্পচার নিয়ে একাডেমিক্যালি এবং ইনস্টিটিউশনালি চর্চা করি, আমরা একটা পাঠ করতে যেয়ে একটা বিভাজন করি। সেই বিভাজনটাকে আমরা সংক্ষেপে বলি সিএমসিসি। তো হোয়াট ইজ সিএমসিসি? মেথড অনুযায়ী, মেটেরিয়াল অনুযায়ী না কিন্তু, মনে রাখতে হবে মেথড অনুযায়ী, মানে নির্মাণের যে মেথড সেই অনুযায়ী আমরা এটাকে 4টা বেসিক মেথডে ভাগ করি। সেইটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, সি ফর কার্ভিং, এম ফর মডেলিং, সি ফর কাস্টিং এবং নেক্সট সি ফর কনস্ট্রাকশন। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, আমি তো যেতে পারি। আচ্ছা, কার্ভিং কি? কার্ভিং আপনারা খুব ভালো করে জানেন। কার্ভিং এর বাংলা কি? খোদাই। মানে খোদাই করে নির্মাণ করা যে কোনো ভাস্কর্য। সাধারণত কিসে আমরা দেখি? উডে বা কাঠে তৈরি স্কাল্পচার দেখতে পাই, স্টোনে তৈরি করা স্কাল্পচার দেখতে পাই, নানান রকম স্টোনে তৈরি হয়। আরো কিসে কিসে খোদাই করে কাজ হয়? কনভেনশনালি বা প্রাচীনকাল থেকে এই দুইটা ম্যাটেরিয়াল সবচেয়ে বেশি ব্যবহার হয়। এর বাইরে দেখবেন যে অর্নামেন্ট তো খোদাই করে হয় কি, মানে অর্নামেন্ট সাধারণত মেটাল থেকে তৈরি হয়। শেপিং, ফোর্জিং করা হয়, সেটা অন্য জিনিস, সেই পরের আলাপে যাচ্ছে। কিন্তু খোদাই মানে হচ্ছে কেটে কেটে বাদ দিয়ে আপনি করছেন। হ্যাঁ, সেটা কাঠে এবং মেটালে, এই স্টোনে। স্টোন নানান রকম হয়, মার্বেল হয়, তারপরে গ্রানাইট হয়, হ্যাঁ, এই ধরনের নানান রকম। রিসেন্টলি স্কাল্পচারদের মধ্যে নানান রকম ম্যাটেরিয়ালের ব্যবহার খুব পপুলার হয়েছে, যেমন সোপ, সাবানের বড় বড় কিউব তৈরি করে সেটা কেটে স্কাল্পচার তৈরি করে। সেই সাবানটা অবশ্য একেবারে গায়ে মাখার বা কাপড় কাচার সাবান না, ওটা আরেকটু প্রসেস করা সাবান থাকে। আরেক ধরনের স্কাল্পচার কার্ভিং করে হয় আইস কার্ভিং। হ্যাঁ, দেখেছেন বোধহয় ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারিতে, বিভিন্ন জায়গায় হয়, চায়নাতে হয়, আলাস্কাতে হয়, হ্যাঁ, ফেস্টিভ্যাল হয় শীতের সময়, আইস কার্ভিং করে স্কাল্পচার তৈরি করা হয়। আবার শীত চলে যায়, ওগুলো গলে গেল, আবার পরের বছর আবার আইস কার্ভিং ক্যাম্প হয়। মোম তো কার্ভিং করে হয় না, আমরা মাঝে মাঝে মোম কার্ভিং করি, কিন্তু সেটা তো আর টিকবে না। হ্যাঁ, সাধারণত মোম কার্ভিং হয় না। তো স্কাল্পটিং এর ক্ষেত্রে কার্ভিং একটা মেথড, সেই মেথডটাতে মেইনলি উড আর স্টোন হচ্ছে মেইন মেটেরিয়াল। কিন্তু প্রসেসটা কি? এই কার্ভিং যে মেথড, সেই মেথড বা পদ্ধতির প্রক্রিয়াগত দিকটা কি? এটা হচ্ছে মনে রাখতে হবে সাবস্ট্রাক্ট, অর্থাৎ বিয়োগমূলক। অর্থাৎ একটা উডের লগ অথবা একটা স্টোনের টুকরাকে আপনি কাটতে কাটতে বাদ দিবেন, বিয়োগ করতে করতে একটা ফর্মটা আপনি, যে আপনার ডিজায়ার্ড ফর্মটা আপনি পাবেন। আর অর্থাৎ মেটেরিয়াল রিমুভ করছেন আপনি, একটা মেটেরিয়ালের মানে একটা মাস বা একটা টুকরো থেকে আপনি সেই মেটেরিয়ালের কিছু অংশ বাদ দিয়ে বাকি অংশ রেখে আপনি একটা ফর্ম তৈরি করছেন। যেমন আমরা দেখলাম যে ভারতীয় বা বিভিন্ন দেশের যে স্কাল্পচারগুলো স্টোনের অথবা উডের। নেক্সট হচ্ছে মডেলিং, আরেকটা প্রসেস। এই প্রসেসটা মূলত হচ্ছে অ্যাডিটিভ বা যোগমূলক। অর্থাৎ একই ম্যাটেরিয়াল কোনো কিছুর সাহায্য ছাড়া, আঠা বা স্ক্রু, কোনো কিছুর সাহায্য ছাড়া কন্টিনিউয়াসলি অ্যাড করে করে আমরা একটা ফর্ম তৈরি করি, অ্যাডিটিভ ফর্ম। সেটাকে আমরা, এই অ্যাডিটিভ ফর্ম তৈরি করার যে প্রসেস, সেই প্রসেসটা যে পদ্ধতিতে হয় সেই পদ্ধতিটাকে আমরা বলি মডেলিং। এটা কিন্তু এই ফ্যাশন মডেলিং না। হ্যাঁ, মডেলিং মানে মডেল করা, মন্ডন করা কোনো কিছু। যেমন কার্ভিং এর বাংলা হচ্ছে খোদাই বা তক্ষণ, সেরকম মডেলিং মানে হচ্ছে মন্ডন করা। এবং এই মন্ডনের জন্য আমরা সাধারণত যেসব ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ক্লে, ওয়াক্স, প্লাস্টার, পেপার ম্যাশ। ক্লে কি হয়? ক্লের সাথে আপনি নরম অবস্থায় একটা ক্লের টুকরোর সাথে আরেকটা ক্লের টুকরোকে যুক্ত করলেন, কন্টিনিউয়াস টুকরো করে করে আপনি একটা ফর্ম তৈরি, যোগ করে করে আপনি একটা ফর্ম তৈরি করতে পারেন। ওয়াক্স গলিয়ে বা মোম গলিয়ে আমরা মোমের সাথে ক্রমাগত মোম যুক্ত করে করে আমরা একটা ফর্ম তৈরি করে ফেলতে পারি। বেশিরভাগ ব্রোঞ্জের যেসব স্কাল্পচারগুলো আমরা মডেলিং করে তৈরি করে তারপরে এটাকে ডাইস তৈরি করে আমরা ফাইনাল ফর্মটা পাই। ইভেন আমাদের এখানে যে কংক্রিটের স্কাল্পচারগুলো, অপরাজেয় বাংলা অথবা রাজু ভাস্কর্যগুলো, পরিচিত ভাস্কর্য আমাদের, সেই ভাস্কর্যগুলো কিন্তু প্রথমে ক্লেতে তৈরি করা হয়েছে, পরে
মোল্ড করে সেই আলাপে আসছি, সেটা আরেকটা মেথড। আর কার্ভিং এর, হ্যাঁ, আবার ডাইরেক্ট মডেলিং করে কংক্রিটেও কাজ করা যায়। যেমন এই ধরনের বড় উদাহরণ হচ্ছে আমাদের এখানে নভের আহমেদের মিউজিয়ামে যে কাজগুলো দেখবেন, এগুলো কিন্তু সবই আসলে কন্টিনিউয়াসলি সিমেন্ট এবং বালু মিশিয়ে ক্রমাগত অ্যাড করে করে তৈরি করা ফর্ম। ফলে যে সবসময় যে ক্লে ওয়াক্স প্লাস্টার বা পেপার ম্যাশ দিয়ে কাজ হবে তা না, আর্টিস্টরা নিজেরাও অনেক মেটেরিয়াল ইনোভেট করে এবং ইনোভেট করে কাজ করে। এরকম আরো উদাহরণ হচ্ছে, দেখবেন যে ওল্ড টাউনে যদি যান আমাদের ঢাকা শহরে বা বিভিন্ন ময়মনসিংহ বা রাজশাহী, এসব প্রাচীন যেসব শহরগুলো আছে সেই সব শহরে যে দেখবেন যে পুরনো বাড়িতে স্টাকোর কাজ করা আছে। স্টাকো হচ্ছে আসলে সিমেন্ট এবং বালু মিশিয়ে অথবা চুন সুরকি মিশিয়ে এক ধরনের মন্ডনের জন্য মন্ড তৈরি করা হয়। সেই মন্ডটা দিয়ে আসলে মডেলিং করে করে বিভিন্ন ফর্ম তৈরি করা হয়। দেখবেন যে নকশা, লতা পাতার নকশাগুলো তৈরি হয়ে আছে। এগুলো কিন্তু কোনো রকমের অন্য কোনো ছাঁচ টাচ ব্যবহার করা হয়নি, ডাইরেক্টলি করা হয়েছে। এইরকম মন্ডনের একটা ভালো স্টাকোর উদাহরণ হচ্ছে আমাদের এখানে শঙ্খনিধি লজ। যদি ওল্ড টাউনে যান, শঙ্খনিধি লজ এখন হেরিটেজ হিসেবে অ্যানাউন্সড। শঙ্খনিধি লজের গায়ে কিন্তু দেখবেন যে ফ্রিজ আছে অনেকগুলা, এই ফ্রিজগুলোতে প্রচুর অর্নামেন্টেশন আছে যেগুলো কংক্রিটে করা। নেক্সট যদি যাই আমরা কাস্টিং। কাস্টিং হচ্ছে একটা কৌশল, মূলত আমরা একটা স্কাল্পচারাল ফর্মকে মডেলিং করলাম বা কার্ভিং করলাম, সেটা করার পরে আমি ভাবলাম যে এটা মোর পার্মানেন্ট মেটেরিয়াল লাইক ব্রোঞ্জ অথবা ব্রাস, এরকম কোনো মেটেরিয়াল আমি ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে বা অনেকগুলো কপি করতে চাই, সেটা একটা কৌশল ছিল। কিন্তু শিল্পীরা নানান সময়ে এই কৌশলটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলোকে ব্যবহার করে স্কাল্পচারাল ফর্মে পরিবর্তন ঘটান। ফলে এখন এটাকে আর শুধু কৌশল বা টেকনিক না বলে আমরা একই সাথে এটাকে মেথড হিসেবেও চিন্তা করি। এই মেথড হিসেবে চিন্তা করার ক্ষেত্রে আপনি যেটা দেখেন, যেটা প্রসেসটা কি, এটা একটা অ্যাডিটিভ প্রসেস। আলটিমেটলি আমরা একটা মোল্ড তৈরি করতে হয় আমাদেরকে, বা ডাইস, অর্থাৎ মূল যে ফর্মটা থেকে আপনি স্কাল্পচারটা কপি তৈরি করবেন বা পার্মানেন্ট মেটেরিয়ালে ট্রান্সফার করবেন, সেটার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হয় মোল্ড বা ডাইস তৈরি করতে হয়। সে এখানে ইমেজ দেখতে পাচ্ছেন যে একটা ঘোড়ার ইমেজ, এটা ক্লেতে তৈরি করা, সেটার উপরে কিন্তু ছাঁচ তৈরি করা হয়েছে। প্রথমে যেটা করা হয়েছে, ল্যাটেক্স দিয়ে একটা লেয়ার তৈরি করা হয়েছে, তাই সেই ল্যাটেক্সের লেয়ারটা যাতে সরে যায় বা নড়ে না যায় তার জন্য জিপসাম প্লাস্টার দিয়ে আরেকটা লেয়ার তৈরি করা হয়েছে, এবং দুই পাশ থেকে দুটো ছাঁচ তৈরি হয়ে আছে। এই ছাঁচটা তৈরি করাকে আমরা আমাদের ভাষায় বলি মোল্ড মেকিং। মোল্ড মেকিং এর নানান প্রসেস আছে, টেকনিক আছে, ওই ডিটেলে আমি যাচ্ছি না। তারপরে আপনি যেটা করবেন যে এটাকে আপনি তো ট্রান্সফার করবেন, এই ট্রান্সফার করবেন হচ্ছে কাস্টেবল বা ঢালাইযোগ্য কোনো মেটেরিয়াল। তো ঢালাইযোগ্য মেটেরিয়ালের কি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে প্রাথমিকভাবে সেটা তরল থাকবে এবং আপনি ঢালাই করার কিছুক্ষণ পরে সেটা কঠিন রূপ ধারণ করবে। সে ধরেন আপনি যদি মেটালে কাস্ট করতে চান, তাহলে কি হয়, এটা প্রাথমিক অবস্থায় আপনাকে মেটালটাকে মেল্টিং করতে হয়, গরম করে গলাতে হয়। গলানোর পরে সেই লিকুইড মেটালটা আপনি ওই ঢালাই, মানে ওই যে মূল ফর্মটাকে বের করে দিয়ে, সরি, আচ্ছা, তারপরে আপনি যেটা করবেন যে মূল ফর্মটাকে আপনি ছাঁচটা যে তৈরি করলে ছাঁচের মধ্যে ঢেলে দিচ্ছেন, তারপর একটা পর্যায়ে মেটেরিয়ালটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যায় সে শক্ত এবং পার্মানেন্ট ফর্ম নিচ্ছে। সে আপনি কংক্রিটে ঢালাই করবেন, এটাকে আর গলাতে হবে না। এটা কি করবেন আপনি, আপনি মেটেরিয়ালটাকে ধরেন কংক্রিটে কি করি আমরা, সিমেন্ট, বালু এবং তার সাথে যদি মর্টার থাকে, সেই মর্টারটাকে একটা পরিমাণ পানি মিশিয়ে আমরা এটাকে প্রথমে লিকুইড করি, তারপর ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে একটা পর্যায়ে সেটা শক্ত হয়ে যায়, তারপর খুলে ফেললে কংক্রিটের ফর্ম তৈরি হয়। এরকম নানান মেটেরিয়াল আছে। অর্থাৎ আমরা মোল্ড মেকিং এর জন্য সাধারণত আমরা জিপসাম প্লাস্টার ব্যবহার করি, ল্যাটেক্স ব্যবহার করি, বা রাবার, এখন ফাইবার বা রেজিন ব্যবহার করা হয়।
এরকম নানান মেটেরিয়াল দিয়ে আপনি মোল্ড তৈরি করতে পারেন। স্যান্ড দিয়েও মোল্ড তৈরি করা সম্ভব, বা ডাইস, যেটা আপনারা দেখবেন যে স্যান্ড কাস্টিং হয়। পুরান ঢাকায় গেলে দেখবেন যে এই যে দরজা জানালার নাট বোল্ট যেগুলো তৈরি হয়, সেগুলো তৈরি করার জন্য স্যান্ড কাস্টিং করা হয়। এটা হচ্ছে একদম বালুর সাথে চিটাগুড় মিশিয়ে অথবা মোবিল মিশিয়ে, লুব্রিকেন্ট মিশিয়ে একটা স্টিকি পর্যায়ে তৈরি করা হয়। তার মধ্যে ছাপ দিয়ে পরে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে মেটেল ঢেলে দেওয়া হয়। এরকম নানান প্রক্রিয়ায় আপনার মেটেল কাস্টিং হয়, এবং তার মানে কাস্টিং একটা মেথড অফ স্কাল্পটিং। এগুলো হচ্ছে একদম ধারণাগুলো কেন প্রয়োজনীয় আপনার আমার জন্য, সেটা হচ্ছে যে আসলে স্কাল্পচারকে বুঝতে হলে তার মেথড এবং মেটেরিয়ালগুলোকে যদি না বুঝেন, তাহলে এটাকে এনজয় করা খুব সারফেসিয়াল হয়ে যাবে। তো কনস্ট্রাকশন হচ্ছে আরেকটা মেথড, বা স্কাল্পটিং এর ক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে যে মোস্ট লেটেস্ট মেথড। অর্থাৎ এর আগের যে তিনটা মেথড আমরা দেখলাম, সেটা কি কি দেখলাম? কার্ভিং, মডেলিং এবং কাস্টিং। দেখবেন যে প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষ এই টেকনিকগুলোকে ব্যবহার করে বা এই মেথডগুলোকে ব্যবহার করে স্কাল্পচার করছে, এবং আপ টু দ্য 19th সেঞ্চুরি আপনি দেখবেন যে মানুষ এই তিন মেথডেই সমস্ত স্কাল্পচার তৈরি করছে। কনস্ট্রাকশন মেথডটা আসলে টেকনোলজির ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে, অর্থাৎ শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে। এবং শিল্প বিপ্লব যেটা করলো, কতগুলো আজগুবি জিনিস আবিষ্কার করে ফেললো, যেটা স্কাল্পচারকে আসলে একটা ফ্রিডমের জায়গায় নিয়ে গেল। সেগুলো কি? একটা হচ্ছে আঠা। শুনতে হাসি লাগতে পারে, কিন্তু আঠা মানে হচ্ছে আমরা এখন যে যত রকমের আঠা ব্যবহার করি, এই যে আপনি এখানে বসে আছেন, হ্যাঁ, এই যে টেবিল চেয়ার, এগুলো কিন্তু বেশিরভাগই আঠা দিয়ে যুক্ত করা। এই রকম আঠা আগে ছিল না। তারপর কি? পেরেক বা নেইল, তারপরে স্ক্রু। এই ধরনের মেটেরিয়ালগুলো যখন আসলো, এটা স্কাল্পটিং এর ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রভাব রাখলো। শিল্পের ক্ষেত্রে আমাদের যে ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, সেই ক্ষেত্রে যেমন নগরায়নের ক্ষেত্রে ভূমিকা রাখলো। আরেকটা কি জিনিস? সেটা হচ্ছে ঝালাই করার প্রাযুক্তিক প্রক্রিয়া আর কি, ইন্ডাস্ট্রিয়াল প্রক্রিয়া। সেটা হলো ওয়েল্ডিং। আমরা জানি যে গ্যাস ওয়েল্ডিং, তারপরে ইলেকট্রিক ওয়েল্ডিং, নানান রকমের টিগ ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং, এরকম নানান ধরনের ওয়েল্ডিং প্রসেস আছে। এইসবের মধ্যে দিয়ে কি হচ্ছে? নানান রকমের ম্যাটেরিয়ালকে যুক্ত করে আপনি একটা একাধিক রকমের নানান বিচিত্র মেটেরিয়ালের সাথে একটা মেটেরিয়ালের সাথে আরেকটা মেটেরিয়ালকে, বা একই মেটেরিয়ালকে আপনি খুব সহজে একটার সাথে একটাকে যুক্ত করে একটা বিশাল ফর্ম তৈরি করে ফেলতে পারছেন। তো এটা হলো যে মেটেরিয়াল এবং টেকনিকের ফ্রিডমে চলে আসলো স্কাল্পটররা। এর আগ পর্যন্ত তারা যেটা করেছে সেটা হচ্ছে যে তাকে যে কোনো স্কাল্পচারাল ফর্ম তৈরি করতে হলেই এই তিনটা মেথড বাইরে যেতে পারছে না সে। দেখবেন যে তাকে হয় ঢালাই করতে হচ্ছে, ঢালাই করার কারণে আবার ঢালাইয়ের ছাঁচ তৈরি করার জন্য কিছু লিমিটেশন আছে। একটা ফর্মকে আপনি যে কোনো রকম ফর্ম তৈরি করতে পারছেন না, তাহলে ছাঁচ তৈরি করা যাবে না। আবার কার্ভিং এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে একটা সলিড ব্লক থেকে আপনাকে বের করতে হচ্ছে, এর সাথে নানান কিছু যুক্ত করতে পারছেন না। ফলে শিল্পীর ক্ষেত্রে মেটেরিয়ালের ব্যবহারের একটা স্বাধীনতা আসলো, ফলে শিল্পে একটা বড় বৈচিত্র্য আসলো, এবং নানান বুদ্ধিবৃত্তিক এবং সৃজনশীল চর্চার সুযোগ তৈরি হলো। আমরা এখানে তিনটা কাজ দেখতে পাচ্ছি: অ্যান্থনি কারোর, জোসেফ কার্নেল, যারা খুবই বিখ্যাত স্কাল্পটার বা আর্টিস্ট, আরেকজন হচ্ছে আলেকজান্ডার কেল্ডার। এবং যেটা দেখেন যে আনলিমিটেড মেটেরিয়াল, আমি বলছি মেটেরিয়ালের ক্ষেত্রে এটসেট্রা, তার মানে মেটাল, উড, প্লাস্টিক, পেপার, ক্লথ, যে কোনো মেটেরিয়াল থেকে এখন স্কাল্পচার করা সম্ভব হচ্ছে। একই সাথে আপনি প্রসেস হিসেবে আনলিমিটেড প্রসেস ব্যবহার করতে পারছেন, ওয়েল্ডিং, গ্লুইং, নেইলিং, হ্যাঁ, এবং যার ফলে আপনি স্কাল্পচারের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন। এর পরের স্লাইডে আমি একটু দেখাবো যে কিভাবে এই কনস্ট্রাকশন মেথডটাই স্কাল্পচারের হিস্ট্রিকে বদলে দিল, এবং একই সাথে স্কাল্পচার তার আগের যে তার পারপাস ছিল, সেই পারপাস থেকে বের হয়ে এসে কত বহুমাত্রিক পারপাসকে সার্ভ করা শুরু করলো। আচ্ছা, এখন আমি খুব সংক্ষেপে বলি, এটা আমি বেশি ডিটেলে যাব না, কারণ এটা একটা দীর্ঘ আলোচনার বিষয়। স্কাল্পচারকে আপনি বুঝতে চান, তাই না? একটা কবিতাকে বুঝতে হলে কি আপনাকে কি কোন কোন বিষয়ে মনোযোগ দিবেন আপনি? কবিতার ক্ষেত্রে
সেটা কোন মাত্রা, কত মাত্রায় লেখা, কোন ছন্দে লেখা, হ্যাঁ, তারপর স্বর্গগুলা কিভাবে সাজানো হয়েছে, এটা কি সনেট নাকি পয়ার ছন্দে লেখা, হ্যাঁ, এরকম নানান বিভাজনের মধ্যে দিয়ে আপনি একটা কবিতাকে বোঝেন। তো ঠিক একইভাবে, অর্থাৎ এগুলো হচ্ছে কবিতার উপাদান। হ্যাঁ, এতক্ষণ আমরা উপকরণ নিয়ে আলোচনা করলাম স্কাল্পচারের, এখন এই উপাদানগুলো যেগুলো হচ্ছে অ্যাস্থেটিক্যাল এলিমেন্টস, সেই এলিমেন্টসগুলোর মধ্যে কয়েকটা এলিমেন্টসকে আমরা জাস্ট বুলেট আকারে বলে যাচ্ছি। একটা হচ্ছে ম্যাটেরিয়াল। স্কাল্পচার হচ্ছে ভেরি মাচ ম্যাটেরিয়াল একটা ফর্ম, অর্থাৎ যে ভাস্কর্যটা আপনি একটা ফর্ম তৈরি করলেন, দেখবেন যে একই ভাস্কর্যের ফর্মটা মেটালেও তৈরি করা আছে, আবার পাথরেও তৈরি করা আছে। পাথরের ফর্ম থেকে আপনি যে ধরনের ফিলিং পাবেন, পাথর এটা যদি ব্রোঞ্জে হয় তাহলে কিন্তু একই রকমের অনুভূতি আপনি পাবেন না। তাহলে মেটেরিয়ালের ডিফারেন্সের কারণে একটা ভাস্কর্যের ফর্ম থেকে আপনি কিন্তু নান্দনিক অনুভূতি ক্ষেত্রে আপনার বিভিন্নতা তৈরি হবে। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্লেস। ধরেন একটা স্কাল্পচারকে স্কাল্পচার যেই জায়গা থেকে দেখেছে বা দেখাতে চেয়েছে সেভাবে যদি আপনি না বসান, আমি খুব বাজে একটা ক্রিটিসিজম করি, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে আমাদের জাতীয় জাদুঘরের সামনে নভেরার একটা স্কাল্পচারের রেপ্লিকা বসানো আছে, যেটা হচ্ছে কাউ উইথ টু ফিগার। এই স্কাল্পচারটা আসলে নভেরা তৈরি করেছিলেন একটা এই ফার্মগেটের একটা প্রাইভেট হোমের জন্য। এবং স্কাল্পচারটা যে হাইটের জন্য তৈরি করা হয়েছিল, এখন দেখবেন যে রেপ্লিকাটা বসানো হয়েছে আর একটু উঁচু হাইটের, ফলে হচ্ছে যে তাকে দেখার প্লেসমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। এই প্লেসমেন্ট চেঞ্জ হওয়ার কারণে কিন্তু এই স্কাল্পচারকে আপনি আর এনজয় করতে পারবেন না। সেজন্য স্কাল্পচারের হাইট কোথায় বসানো হচ্ছে, ওপর থেকে ঝুলিয়ে দেওয়া একটা স্কাল্পচার যদি স্কাল্পচার প্ল্যান করে থাকে, আপনি যদি এটা নিচ থেকে দেখতে থাকেন বা তাহলে এক রকমের ফিলিং হবে। একজন স্কাল্পচার যদি একটা বেজ, লো বেজের উপর একটা স্কাল্পচারকে বসায়, সেইটা যদি আপনি আবার উঁচু একটা স্পেস প্যাডেস্টালের উপরে বসিয়ে দেন, তাহলে এটা কিন্তু দেখার আনন্দটা বদলে যাবে বা দেখার পার্থক্য তৈরি হবে। ফলে প্লেসমেন্ট একটা ভেরি ইম্পর্টেন্ট একটা স্কাল্পচারের জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সারফেস। আরেকটা উদাহরণ দিই, এটা দেশের উদাহরণ দিলাম, বাইরেও এরকম কুকীর্তি হয়েছে। যেমন ধরেন রোদার একটা খুব বিখ্যাত স্কাল্পচার হচ্ছে বুর্জোয়াজ অফ কালোস। হ্যাঁ, এই স্কাল্পচারটা তৈরি হয়েছিল ফরাসি এবং ব্রিটিশদের যে লড়াই, সেই লড়াইকে ভিত্তি করে। যদি আপনারা পরে ফার্দার রিডিং এ যান দেখতে পাবেন। এই স্কাল্পচারটাকে যখন এটা একটা রেপ্লিকা নিয়ে গেল ব্রিটিশরা, এবং ব্রিটিশদের অভ্যস্ততা কি, তারা নিও ক্লাসিক্যাল সময় থেকে যে চর্চাটা করে থাকে, তার একটা প্যাডেস্টাল থাকবে, তার উপর স্কাল্পচার থাকবে। ওই স্কাল্পচারটা ছিল আসলে ওই ল্যান্ডের সাথে সম্পর্কিত। কারণ উনি বোঝাতে চেয়েছেন যে এই নাগরিকরা, যেসব নাগরিকরা অবরুদ্ধ হয়ে যাওয়ার জন্য নিজেদের আত্মহতি দিলেন, এবং দিলেন হচ্ছে দেশের জন্য, ফলে তারা মাটির সাথে সম্পর্কিত মানুষ। এই মাটির সাথে সম্পর্কিত মানুষদেরকে উঁচু বেদির উপরে দাঁড় করিয়ে দেওয়া হলো, ফলে তার নোশন বা আইডিয়াটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এই ঘটনাটা ঘটেছে ইংল্যান্ডের ক্ষেত্রে। তো এরকম অনেক ঘটনাই ঘটে যায় আর্টের ক্ষেত্রে। যদি আর্ট যারা অ্যাপ্রিসিয়েট করতে পারে, তারা যদি এটাকে ডিল না করে অন্যরা ডিল করে। আচ্ছা, আরেকটা উদাহরণ, এরপরে আরেকটা এলিমেন্টের কথা আমরা বলি, যেমন সারফেস। মেটেরিয়াল তো আমি বুঝলাম, কিন্তু মেটেরিয়ালের মধ্যে আবার যে মেটেরিয়াল সারফেসের কারণে কিন্তু মেটেরিয়াল সারফেস তো বোঝেন। সারফেস মানে হচ্ছে এই যে উপরের যে পৃষ্ঠটা, হ্যাঁ বলা যায় পৃষ্ঠটা। এই সারফেস ইম্পর্টেন্ট। আপনি যদি একটা স্কাল্পচারের সারফেসটাকে মসৃণ করে দেন, তাহলে এক ধরনের ফিলিং হবে। আবার সেই সারফেসটা যদি আপনি খুব রাফ রাখেন, তাহলে আরেক রকম হবে। ম্যাটেরিয়াল একই থাকলো, আমি হয়তো বা যেমন অশোক মৌর্য যুগের যে স্কাল্পচারগুলো, সেগুলো তৈরি হচ্ছে কি, বেশিরভাগই হচ্ছে আপনার স্যান্ডস্টোনে। হ্যাঁ, তো স্যান্ডস্টোন কি এমনি রাফ, কিন্তু ওরা পালিশ করে করে ওটাকে এমন জায়গায় নিয়ে গেছে, মৌর্য পলিশ বলে। এই মৌর্য পলিশের মধ্যে দিয়ে এটা মসৃণ করে গ্রানাইটের মতো মসৃণ করে ফেলেছে। কিন্তু ওই একই স্কাল্পচার যদি আবার সারফেসটা রাফ হতো, তাহলে কিন্তু আপনি আরেক রকম ফিলিং বা আচ্ছা, কাউকে অ্যাডমিট করতে হবে কেউ? আচ্ছা আচ্ছা, পরে ঢুকছে ওদের না। তো এগুলো সারফেসের ব্যাপার। এইজ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যে কোনো একটা স্কাল্পচারের দেখবেন যে তার কন্টুর লাইন বা ধারগুলা, এবং ধারটা যদি আপনি ঘুরিয়ে দেন, মসৃণ করে দেন, তার একরকম ফিলিং আসবে। আর যদি তীক্ষ্ণ হয়, তাহলে আরেক রকমের ফিলিং আসবে।
আপনি যখন একটা স্কাল্পচারকে অ্যাপ্রিসিয়েট করবেন তখন এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। টেক্সচার বা বুনট, হ্যাঁ, একটা স্কাল্পচারের যে বুনট সেইটার সারফেসিয়ালি ব্যাপারটা হয় সাধারণত, সেই বুনটটা ইম্পর্টেন্ট। একইভাবে কালার ইম্পর্টেন্ট। একটা স্কাল্পচারকে আপনি ব্রাইট রেড কালার করে দিলেন অথবা ওই একই স্কাল্পচারকে ব্ল্যাক কালার করে দিলেন, দুইটা দুই রকমের অনুভূতি দিবে, এবং যে স্পেসে আপনি বসাচ্ছেন সেখানে সে না অন্য অর্থ তৈরি করবে। স্কেল একটা ইম্পর্টেন্ট ব্যাপার। স্কেল বলতে আমরা কি বুঝি? ধরেন যে একটা স্কাল্পচারকে আমি এইটুকু আকারে তৈরি করলাম, কিন্তু সাইজ না, কিন্তু স্কেল আর সাইজ এক জিনিস না। স্কেল এই মাত্রায় তৈরি করলাম, কিন্তু আমি আসলে ওকে মনুমেন্টাল কোয়ালিটি দিলাম, অর্থাৎ এটাকে অনেক বড় মনে হবে। আমি তখন অডিয়েন্স কি হলো, খুব কাছ থেকে দেখেও মনুমেন্টাল এক্সপিরিয়েন্স পেল। আবার একটা ছোট মিনিয়েচার ফর্ম, আমি একটা জাস্ট একটা ধরেন একটা মাটিতে ঘুরে বেড়ায় এরকম একটা ছোট প্রাণীকে বড় আকার দিলাম, এই স্কেলের তারতম্যের কারণে কিন্তু অনুভূতি বদল হয়। যেমন দেখবেন যে খুব বিখ্যাত একটা স্কাল্পচার আছে, হচ্ছে একটা চেয়ার, চেয়ারটার একটা পা নাই, হ্যাঁ, সেটা হচ্ছে হিউম্যান স্কেল থেকে 3-4 গুণ বড় করে ওটা তৈরি করা হয়েছে, যার নিচ দিয়ে মানুষ ঘুরতে পারে। তো সেটা এক ধরনের অনুভূতি দেয়। দেখবেন যে একটা স্কাল্পচার আছে, ভেরি পপুলার স্কাল্পচার, পাবলিক স্কাল্পচার, একটা হচ্ছে ক্লথ ক্লিপ, আমরা কাপড় এর আটকে দিই না ক্লিপ, সেরকম একটা ক্লিপকে বিশাল আকৃতিতে তৈরি করা হয়েছে। তো স্কেলের তারতম্যের কারণে কিন্তু আপনার অনুভূতি বদল হয়। মাস একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেন্টার অফ গ্র্যাভিটি, হ্যাঁ, যেমন সেন্টার অফ গ্র্যাভিটি কি করি আমরা, যে একটা এরকম দাঁড়িয়ে আছে একটা ফর্ম, আবার সেটাকে যদি আমি একটু সরিয়ে দিই তখন কি হেলে গেল, তাহলে হেলে যাওয়াতে আমার একটা টেনশন তৈরি হলো। আবার এরকম যদি সোজা দাঁড়িয়ে থাকে 180 ডিগ্রিতে, তাহলে সে মনে হবে যে খুব স্ট্রং। আবার হেলিয়ে দেওয়ার কারণে অনেক সময় গতিও তৈরি হয়। আরেকটা হচ্ছে ভলিউম, হ্যাঁ, স্কাল্পচার নানান রকমের ভলিউমের স্কাল্পচার তৈরি হয় না, ভলিউম একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্পেস একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা স্কাল্পচার কি করে, আমি যখন একটা স্কাল্পচারকে আমি বসিয়ে দিচ্ছি কোথাও, আমি খুব দ্রুত বলে যাচ্ছি কারণ আপনাদের সময়ও একটা ব্যাপার। তো স্কাল্পচার একটা স্পেসের মধ্যে যখন থাকে, সেই স্পেসটা কি শূন্য, তাই তো? স্পেস বলতে আমরা কি বুঝি? শূন্য। স্কাল্পচার যখন সে এখানে বসলো তখন সে কি হলো, সে একটা পজিটিভ স্পেস তৈরি করলো, সে একটা পজিটিভ স্পেস, আর তার চারপাশের স্পেসটা নেগেটিভ স্পেস। এখন স্পেসের ডিভিশন একটা স্কাল্পচারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি হেনরি মোরের স্কাল্পচার দেখেন, যে বা বারবারা হেপওয়ার্থের স্কাল্পচার, মাঝখানে অনেক হলো আছে, এই হলোর মধ্যে দিয়ে শূন্য স্থানের সাথে আবার এই যে পজিটিভ স্পেস বা আর্ট ফর্মটাকে যুক্ত করা হচ্ছে। অর্থাৎ যদি ওই জায়গাটা সলিড হয়ে যেত, এই একটা ফর্ম, যে নিউ ইয়র্ক ইউএন বিল্ডিং এর সামনে যে স্কাল্পচারটা আছে দেখবেন বারবার হেপওয়ার্থের, এরকম একটা ফর্ম সলিড, তার ঠিক মাঝখানে একটা হলো, এই হলো দিয়ে ওই পাশের সাথে এই পাশকে যুক্ত করা হলো, যুক্ত করার মধ্যে দিয়ে আসলে স্পেসের সাথে একটা প্লে করা হলো। এরকম নানান ধরনের স্পেসের সাথে যুক্ত করার ক্ষেত্রে মধ্যে দিয়ে ফর্ম তৈরি হয়। মোটা থেকে দুই রকমের ফর্মের কথা আমরা বলতে পারি, ওপেন ফর্ম বা ক্লোজড ফর্ম। ক্লোজড ফর্ম কি, একটা স্কাল্পচারাল ফর্ম, সলিড একটা ফর্ম, তার হয়তো মাঝখানে একটা হলো থাকলো বা নাও থাকতে পারে, সেটাকে আমরা ক্লোজড সলিড ফর্ম বলি, যার সাথে নেগেটিভ স্পেসের সম্পর্কটা অগুরুত্বপূর্ণ। আবার ওপেন ফর্ম মানে হচ্ছে এই যে হেনরি মোরের স্কাল্পচারের কথা বললাম, বা হাত পা ছড়িয়ে একটা মানুষ বসে আছে, তাতে অনেকগুলো স্পেস দেখা যাচ্ছে, নেগেটিভ স্পেসও পজিটিভ স্পেসের ভেতরে ঢুকে যাচ্ছে। আমি কিছু ইমেজ দেখালে তখন বুঝতে পারবেন, এগুলো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা, স্কাল্পচারের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মেমোরি, বা যে কোনো আর্ট ওয়ার্কের। আমরা কি করি, এক্সিবিশন হলে ঢোকার পরে প্রথম কাজটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম দেখলাম। অ্যাবস্ট্রাক্ট ফর্মটা দেখে আমি ভাবলাম যে এটা কিসের মতো, আমি এটা অর্থ বের করার চেষ্টা করি। তো তার মানে হচ্ছে আমি আমার মেমোরিতে যেসব ইমেজ আছে বা ফর্ম আছে সেটার সাথে মেলানোর চেষ্টা করি। সেই মেলানোর চেষ্টা করাটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। তার মানে আপনি আর কখনোই ওই আর্ট ওয়ার্ক থেকে এনজয় করতে পারবেন না। তাহলে এনজয় করতে হলে কি হবে, আপনাকে ভুলে যেতে হবে যে আপনার মেমোরির ইমেজেসকে আপনি খুঁজতে এসেছেন এখানে, অর্থাৎ এই আর্ট এক্সিবিশন এসেছেন আপনি নতুন ফর্ম দেখতে। যখন আপনি ধরে নিচ্ছেন যে আপনি একটা আর্ট স্পেসের মধ্যে আসছেন, বা একটা আর্ট গ্যালারিতে আসছেন, বা একটা স্টুডিওতে যাচ্ছেন, সেখানে যে আপনি নিউ ফর্মস দেখবেন, তখন এই আপনি আর অন্য কিছুর সাথে যুক্ত করবেন না।
তখন আপনি নিউ ফর্মটাকে এনজয় করতে পারবেন। আমি একটা নতুন কিছু চাই, হ্যাঁ, কিন্তু আমি আবার দেখা গেল এটা একটা খুব স্বাভাবিক, কিন্তু আপনি বাজারে যাচ্ছেন একটা নতুন জামা কিনতে, কিন্তু আপনি তো নতুন জামাটাকে এনজয় করতে পারবেন মানে কি আপনি যদি নতুনকে নিয়ে আর আপনি রেডি থাকেন। কিন্তু আপনার মাথার মধ্যে আছে ওই যে 7 বছর আগে একটা গ্রিন কালারের ওড়না ছিল আমার, সেইটার মতো একটা ওড়না খুঁজবো, তখন কিন্তু আপনি বাকি কোনো কিছু আপনি এনজয় করতে পারবেন না, যতই নতুন ডিজাইন আসুক বা যাই আসুক। তো সেম থিং টু আর্ট। আচ্ছা, আবার মেমোরি কখনো কখনো হেল্পও করে, আর্টিস্টকেও হেল্প করে। যেমন মেমোরি মানে কি 71-এর মেমোরি থেকে আমি স্কাল্পচার করছি, সেটা আবার আরেকটা দিক, বিষয়গত বা বিষয়গত দুই যে পার্থক্য, সেই দুই জায়গা থেকে আপনাকে দেখতে হবে। তার মানে মেমোরি ইন ইটসেলফ আর্টের শত্রু, আবার একই সাথে সে আবার আর্টের মিত্র যখন আমি মেমোরিকে ব্যবহার করছি। বা সে ধরেন আমি দুইটা ইমেজ আছে আমার কাছে, না, আপনি জানেন যে শিশিরদার পেন্টিং এ দেখবেন অনেক ব্যবহার হয় একটা কুড়াল বা একটা চাপাতি, তার পাশে একটা পাখির ইমেজ, পাখিটাও ঠিক নর্মাল আছে এবং এটাও চাপাতিটাও নর্মাল আছে। চাপাতি সম্পর্কে আপনার কি এক্সপেরিয়েন্স বা মেমোরি কি? চাপাতিতে কোপায়, তাই তো? আর পাখি কি? সেন্সিটিভ, আপনি তাকে পছন্দ করেন। যখনই দুটাকে পাশাপাশি রাখছেন, একটা শক্ত ধারালো আর একটা সফট, তখন কিন্তু আপনার এই দুইটা মেমোরির পাশাপাশি অবস্থানের কারণে ইমেজের ক্ষেত্রে বা ফর্মের ক্ষেত্রে আপনার কিন্তু এক ধরনের অনুভূতি তৈরি হয়, নতুন অ্যাস্থেটিক্যাল এক্সপেরিয়েন্স হয়। তো সেক্ষেত্রে মেমোরি আমাদেরকে হেল্প করে। আপাতত এইটুকু বলে আমি স্কাল্পচারের ইন্ট্রোডাকশনটা শেষ করতে চাচ্ছি। রবীন্দ্রনাথ যদি এই 19 শতকে এসে বা 20 শতকে এসে কালিদাসের ভাষায় কবিতা লিখতেন, তাহলে কি সেই কবিতাকে আমরা আধুনিক মনস্ক মানুষরা কি সেইভাবে গ্রহণ করতাম? অথবা আপনি আজকে এই 21 শতকে এসে রবীন্দ্রনাথের ভাষায় যদি কবিতা লেখেন সে একই আঙ্গিকে, তার মানে একটা আঙ্গিকের পরীক্ষা নিরীক্ষার একটা পরম্পরা তৈরি হয়েছে। হ্যাঁ, মানে ভাষার একটা বিবর্তন হয়, শিল্পের ভাষার বিবর্তন হয়। বিবর্তন বললে অবশ্য খুব ক্লিশে হয়ে যায়, আসলে তার একটা শিল্পের একটা রাজনীতি আছে এবং আমরা বলি না পলিটিক্স, সেটা একটা আছে। আরেকটা হচ্ছে যে শিল্প কিন্তু তার নানান ধরনের তর্কের মধ্যে দিয়ে এগিয়েছে। শিল্পের সাথে দর্শনের একটা সম্পর্ক আছে, সেই দর্শনের খুবই প্রকট সম্পর্ক। সেটা আমরা যেটা বলি যে নান্দনিক শিল্পের ইতিহাস মানে হচ্ছে নান্দনিক তত্ত্বেরও ইতিহাস, তাই না? একসময় সৌন্দর্যের জন্য শিল্প তৈরি হয়েছে, পরে একসময় বলা হচ্ছে যে, মানে আমি খুব সরলভাবে বলছি, হ্যাঁ, জাস্ট বোঝার জন্য, আবার পরে বলা হচ্ছে সৌন্দর্যই শিল্পের একমাত্র উদ্দেশ্য না। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে যে মোস্ট আগলিয়েস্ট ফর্মটাও, ধরেন পিকাসো এসে মুখোশ নিয়ে কাজ করতেছেন, আফ্রিকান মুখোশ, হ্যাঁ, যেটা অ্যাজ এ ফর্ম আসলে আগের যে বিউটির ধারণা তার সাথে মিলে না। তারপর কিন্তু এই চর্চার মধ্যে দিয়ে, এই রসের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা কিন্তু আবার শিল্পের জায়গা থেকে সেটাকে আবার গ্রহণও করছি, তাই না? এক সময় কি কবিতা ছন্দে না লেখা হলে আমরা মানুষ কবিতা মনে করতো না। এখন গদ্য কবিতা কি, অর্থাৎ অন্তমিল না থাকলেও কবিতা হবে, কারণ তার হচ্ছে মূল, তার ভেতর যে ইনহেরেন্ট যে ছন্দ সেইটা এক্সিস্ট করতে হবে, তাই না? সেই জায়গা থেকে আমরা বলছি। এক সময় অবয়ব ছাড়া ইউরোপে শিল্প না, এই জায়গায় ছিল, তাই না? তারপর কি হয়েছে, অবয়বহীন মানে নিরাবয়ব বা অ্যাবস্ট্রাক্ট ঠিক বলা যাবে না, নন রিপ্রেজেন্টেশনাল অ্যাবস্ট্রাকশনও কিন্তু শিল্পে চলে এসেছে। আমাদের দেশে আবার অ্যাবস্ট্রাকশনের চর্চা বহু আগে থেকে, সেটা মিউজিকের ক্ষেত্রেও ধরেন, অথবা আরও আগে যদি ধরেন স্কাল্পচারের ক্ষেত্রে বা পেইন্টিংয়ের ক্ষেত্রেও, সেটা হচ্ছে অবয়বের সংক্ষিপ্তকরণের মধ্যে দিয়ে এক ধরনের অ্যাবস্ট্রাকশনের চর্চা কিন্তু আমরা আমাদের এই অঞ্চলে করছি। বা যে কোনো লোকশিল্পে আপনি দেখবেন যে সেটা সবসময়ই সংক্ষিপ্ত। একজন লোকশিল্পী যখন টেপা পুতুল তৈরি করে, সেই টেপা পুতুলের ঘোড়াটা কি একদম ঘোড়ার মতো হয়? তার ওই মাটি নিয়ে যে তার যে প্লে, সেই প্লের ফলাফল হিসেবে একটা ঘোড়া তৈরি হয়, কিন্তু সেই ঘোড়াটাকে দেখে আপনি ঘোড়া বলেন, কিন্তু এবং আপনি মিল খোঁজারও চেষ্টা করেন না, এটা ঘোড়া হয় নাই, এটা তো বলেন না। তার মানে হচ্ছে ওইটার একটা অ্যাস্থেটিক্যাল জার্নি, হ্যাঁ, সিম্বল
সাইন, হ্যাঁ, এইভাবেও আমরা কিন্তু আসলে আর্টকে এনজয় করি। এবং যেটা হচ্ছে সংক্ষেপণ, সংক্ষেপণ মানে হচ্ছে নির্যাসে পৌঁছানো, মূলে পৌঁছানো। এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশনের মূল মানে মূল অর্থ। যে বিমূর্ত একটা শব্দ দিয়ে আমরা আজগুবি কিছু, আমাদের দেশে আমরা অনেক বিপদ করে ফেলেছি, মানে ইংরেজির অনুবাদ করতে যে এই যে বিমূর্ত শব্দটা ব্যবহার করছি, আসলে বিমূর্ত শব্দটা অ্যাবস্ট্রাকশনের প্রকৃত অর্থ হয় কিনা সেটা নিয়ে। অ্যাবস্ট্রাক্ট মানে কি ইংরেজিতে যদি আমরা চিন্তা করি, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে কোনো কিছু সার, মূল, হ্যাঁ, সংক্ষিপ্ত রূপ। তাহলে অ্যাবস্ট্রাকশনে পৌঁছানোর জন্য আর্টিস্টের জার্নি মানে কি, সে আসলে মিনিমাইজ করতে করতে একটা ফর্মকে মোর সিম্পলিফাইড করছে, মূল সৌন্দর্যটাকে বের করে আনার চেষ্টা করছে বা মূল রূপটাকে বের করে আনার চেষ্টা করছে। ফলে স্কাল্পচারের ক্ষেত্রে আপনারা দেখবেন যে দুইটা জার্নি আছে। একটা হলো স্কাল্পচারের ফর্মের ক্ষেত্রে একটা অবয়বকে সংক্ষেপণের মধ্যে দিয়ে একটা ফর্ম তৈরি করা, আরেকটা হচ্ছে একেবারে পিওর জিওমেট্রিক, অর্থাৎ সে একেবারে আর্টের এলিমেন্টগুলো নিয়ে কাজ করছে। আরেকটা আবার একটু মানে সরল উদাহরণ দিই, মিউজিকের ক্ষেত্রে কি হয় যে এক বাণী প্রধান গান, সেখানে বাণী থাকে, বাণীর সাথে সম্পর্কিত হয়ে গান রচিত হয়। তাহলে বাণীর অর্থ, লালনের গানের শুধু মিউজিকটা শুনলে কি আপনি এনজয় করেন? বাণীটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, ইভেন রবীন্দ্রনাথের। কিন্তু আবার আপনি যখন আল্লাহ রাখার বাজনা শুনেন, তখন কিন্তু আপনি শুধু মিউজিক্যাল এলিমেন্টস এটাকে দিয়ে আপনি এনজয় করেন। ঠিক একইভাবে আর্টের ক্ষেত্রে অ্যাবস্ট্রাকশন দুই রকম, একটা হচ্ছে অবয়ব বা আমাদের যে পরিচিত যে জগৎ, সেই বস্তুর সংক্ষেপণের মধ্যে দিয়ে এক ধরনের অ্যাবস্ট্রাকশন হয়, আরেকটা হচ্ছে পিওর এলিমেন্টগুলোকে নিয়ে প্লে, তার থেকে অ্যাবস্ট্রাকশন তৈরি হয়। এখন ওই পিওর অ্যাবস্ট্রাকশনের মধ্যে আপনি যদি অবয়ব খুঁজতে যান তাহলে গন্ডগোল, আবার অবয়ব থেকে তৈরি হওয়া নতুন ফর্মটার সাথে আবার মূল ফর্মের মিল আছে কিনা সেটা খুঁজতে যাওয়াটাও গন্ডগোল। আসলে আমরা করি না এই কাজটা, কিন্তু আমাদের একটা মুশকিল হয়ে গেছে মাঝখানে একটা কলোনিয়াল টাইম পিরিয়ডে, যে আমাদের সব গোলমাল হয়ে গেছে। দেখবেন যে গ্রামের একটা বাচ্চা কিন্তু ওই যে ক্ষীরের পুতুল যে বা আপনার বাতাসা যে তৈরি হয়, কি বলে, চিনির বাতাসা, সেই চিনির পুতুলের মধ্যে থেকে সে বলে না এটা গরু হয় নাই, হ্যাঁ, সে কিন্তু এটা এনজয় করে, তাই না? বা একটা খেলনা নিয়ে যখন ওই যে দড়ি দিয়ে টানা হয় একটা সাপ, হ্যাঁ, সেই সাপকে সে সাপই মনে করে এবং সাপ হিসেবে এনজয় করে, তার সাথে ইন্টারাক্টও করে সে। যাই হোক, এটা অন্য দিকে চলে যাচ্ছে আলাপ। সকল সঙ্গীতই তো সঙ্গীত নাকি? তো হ্যাঁ, এখন পূজার জন্য অথবা মাজারে কি বলে পীর সাহেবকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা তো গান গাই, অথবা গানের সুরে আমরা কোরআন তেলাওয়াত করি, হ্যাঁ। তো তার মানে হচ্ছে সাংগীতিক বৈশিষ্ট্য কিন্তু মানুষের বিভিন্ন তৎপরতার মধ্যে আছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা সঙ্গীত হিসেবে ডিফাইন করে যেটাকে চিহ্নিত করি সেটা হচ্ছে আজকের যুগে এসে যে একজন ব্যক্তি তার নিজস্ব বোধ প্রকাশের উপায় হিসেবে এই যে সাংগীতিক কাঠামো অথবা ভাস্কর্যের কাঠামো, হ্যাঁ, ভাস্কর্য নির্মাণের যে কাঠামো বা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে ব্যবহার করছে এবং সেটার মধ্যে দিয়ে সেটা শিল্প হয়ে ওঠে। যেমন একটা উদাহরণ দিলাম, তো সেই জায়গা থেকে প্রতিমাকে আমি আসলে বা মূর্তিকে, প্রতিমা বলেন বা আরো স্পেসিফিক ভাবে বললে সোজা কথা, মূর্তি যেটা ধর্মীয় প্রয়োজনে তৈরি হয়েছে সেটা ভাস্কর্যের বাইরে না, হ্যাঁ, সেটাও এক ধরনের ভাস্কর্য বা ভাস্কর্য ধর্মী নির্মাণ। আমাদের এই যে শিয়ারা যে তৈরি করে, আপনার তাজিয়া তৈরি করে, দেখবেন যে অনেক রকমের ফর্ম তৈরি হয়, কিন্তু সেটার একটা রিলিজিয়াস বা কালচারাল পারপাস আছে। আর আজকের যুগে এসে যখন আমরা ভাস্কর্য চর্চা করি, এটা হচ্ছে শিল্প মাধ্যম হিসেবে করি, ফলে এর সাথে ওটার কোনো সম্পর্ক নাই। এর সাথে ধর্মীয় বোধ বা বিশ্বাসের জায়গার চাইতে এর বাইরে এসে, বা এর সাথে আসলে কোনো সাংঘর্ষিক জায়গাও আমি দেখি না। কেউ ধর্মীয় বোধের জায়গা থেকেও ভাস্কর্য নির্মাণ করতে পারে, হ্যাঁ, রূপ আর অরূপ নিয়ে ভাস্কর্য তৈরি করতে পারে, আমার নিজেরও নির্মাণ আছে। ফলে এইটাও একটা রিলিজিয়নও টপিক হইতে পারে স্কাল্পচার, কিন্তু সেটা হচ্ছে যেমন ভক্তিমূলক গান আছে না, দেশপ্রেমমূলক গান আছে, হ্যাঁ, আধুনিক কালের গানও আছে, আবার
ধর্মীয় প্রয়োজনে মন্ত্র পাঠ করি, আমরা দোয়া পাঠ করি, সেগুলোও কিন্তু সাংগীতিকভাবে পাঠ করি। হ্যাঁ, তো সেই অর্থে আমরা সঙ্গীতকে কিভাবে আলাদা করতে পারি, ঠিক একইভাবে ভাস্কর্য বা ধর্মীয় উপকরণকে আমরা সেভাবে আলাদা করতে পারি। আমি পরিষ্কার করতে স্যার পেরেছি? আপনাকে জি স্যার, পেয়েছি আমার প্রশ্নের উত্তর। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। মানে এর পাশাপাশি একটু সম্পূরক জায়গা থেকে বলে ফেলি, যেটা হচ্ছে যে আপনি যখন একটা আর্ট এক্সিবিশনে আসেন, যখন একটা স্কাল্পচার দেখেন বা অপরাজয় বাংলা দেখেন বা ইভেন সৌধ শহীদ মিনার দেখেন, সেটা দেখে আপনার কি কোনো ধর্মীয় ভাব জাগ্রত হয়? হয় না, কারণ এটা ধর্মীয় প্রয়োজনে তৈরি হয়নি। হ্যাঁ, কিন্তু আপনার জাতীয়তাবাদী ভাব বা দেশপ্রেমমূলক ভাব বা শিল্পের বোধমূলক ভাব এটা তৈরি হচ্ছে, অর্থাৎ এটা ইন্টেন্ডেড, অলরেডি এটা ফিক্স করে রাখা হয়েছে, এটা নির্মাণের উদ্দেশ্যই হচ্ছে ডিফারেন্ট। জি। আচ্ছা, আমার মনে হয় আমরা কি আবার একটু আলাপটা আগাবো ওর কথা ধরেই, যে ভাস্কর্য কিভাবে ভাস্কর্য হয়ে উঠলো, আবার আরেকজন যেভাবে বললেন যে লাইটের সোর্স, এরকম নানান কিছু আর্টে ব্যবহার হয়েছে। আমার মনে হয় আমরা নেক্সট ইয়েটাতে, স্লাইড শেয়ারটাতে চলে যাই। আচ্ছা, এটাও আসলে কনস্ট্রাকশন ইন স্কাল্পচার, মানে অর্থাৎ আমরা যে 4টা মেথডের কথা বলেছিলাম আগের ডিসকাশনে, এই আমাদের ব্রেকের আগে, সেই জায়গা থেকে কনস্ট্রাকশন ইন স্কাল্পচার নিয়ে আলাদা করে আলোচনার একটা স্লাইড। তো আমি এখানে খুব বেশি কিছু জিনিস রিপিট করব না, কয়েকটা জিনিস জাস্ট আলোকপাত করে যাই। যেমন ধরেন যে কথা উঠলো যে ধর্ম সংস্কৃতি, তারপর উনি বললেন ক্রাফটের কথা, যে ঝিনুক শাখা, হ্যাঁ, শামুকের কথা বললেন, নৌকার কথা বললেন। তো সেই অর্থে স্কাল্পচারের শুরুটা হয়েছে আসলে পারপাস থেকেই। যদি আমরা এই পৃথিবীর ইতিহাসে যাই, তাহলে দেখেন যে লায়ন হিউম্যান, এই স্কাল্পচারাল ফর্মটা আমরা দেখতে পাচ্ছি। আজকের যুগে যে কেউ বলবেন এটা স্কাল্পচার, তাই তো? কত আগের এটা? আনুমানিক 30,000 থেকে 26,000 বিসিই, মানে খ্রিস্টপূর্বাব্দ, এই সময়কালের। অর্থাৎ মানুষ যখন আসলে কৃষি বা পশুচারণ শুরু করেনি, আহরণ এবং শিকারের মধ্যে আছে, সেই সময়ের নির্মাণ। এবং এই ধরনের ফর্ম মানুষ নির্মাণ করছেন, মানে হচ্ছে মানুষের বুদ্ধিবৃত্তির বিকাশ সেই পর্যায়ে ঘটেছে যে সে জটিল একটা ফর্ম, অর্থাৎ একটা সিংহের ফর্মকে অনুকরণ করতে পারছে। কিসের জন্য করছে? সে একটা হ্যান্ড এক্সের বাটন, হাতলের জন্য। হ্যান্ড এক্স কি? আসলে তখন মানুষের বেঁচে থাকার বা শিকারের একমাত্র উপায় ছিল হচ্ছে এই ধরনের কুঠার ব্যবহার করে পশু শিকার করতো সে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটু পরে প্রাথমিক কৃষি সময়ের, আমারটা থেকে আসছে, সময় এসে যে আমরা দেখতে পাচ্ছি যে নতুন পাথরের যুগে এসে মানুষ ভাস্কর্য নির্মাণ করছেন 22,000 থেকে 21,000 খ্রিস্টপূর্বাব্দ সময়ে, ভেনাস অফ উইলেন্ডর্ফ। এর আগের নির্মাণটা কি? সেটা হচ্ছে যে সে জগতে যা দেখছে তার সাথে যে জাদু বিশ্বাসের সম্পর্ক, সেটা থেকে সেই নির্মাণ করছে। এর পরের নির্মাণের মধ্যেও কিন্তু জাদু বিশ্বাস আছে, সে জগৎকে উর্বরতার প্রতীক হিসেবে দেখছে। সৌন্দর্য কিন্তু এটার উদ্দেশ্য না। এই নির্মাণের উদ্দেশ্য হচ্ছে প্রেম। প্রেম কি? এই প্রকৃতি জগৎকেই সে মনে করছে যে আসলে মাতার রূপে সে চিন্তা করছে, এবং ফার্টিলিটির ইমেজ হিসেবে সে এই যে ওমেন ফর্ম তৈরি করছে। সেই ফর্ম কিন্তু সাধারণ যে তার সাথে বসবাসকারী নারী, তার রূপ না, যদি পুরুষ নির্মাণ করে থাকে, আর নারীও নির্মাণ করতে পারে। তো তার মানে হচ্ছে যে এই যে এই নির্মাণ কিন্তু আসলে সে প্রকৃতির সাথে তার একটা কনভারসেশন হচ্ছে, জগৎকে সে বোঝার চেষ্টা করছে। তার উপায় হিসেবে নির্মাণ করছে সে ভাস্কর্যের রূপ। তার মানে ভাস্কর্য কত প্রাচীন এবং তার পারপাস কিভাবে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এগুলো ফন্টগুলো ভেঙে গেছে, আচ্ছা অসুবিধা নাই। আমরা এর আগে দেখেছি কার্ভিং এর উদাহরণ, এবং কতগুলো এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি এখানে, যে কার্ভিং এর প্রাচীনকাল থেকে বিভিন্ন সভ্যতা এবং সংস্কৃতিতে আমরা কত রকমের কার্ভিং হতে দেখেছি। এবং দেখেন যে সময়ের সাথে সাথে, স্থানের সাথে সাথে কার্ভিং এর নানান বৈচিত্র্যময় নির্মাণ হয়েছে।
এই যে বৌদ্ধের মূর্তি, এটা হচ্ছে সম্ভবত গুপ্ত যুগের, তাই তো? বুদ্ধা ইন গ্রানাইট, গুপ্ত যুগের নির্মাণ, এবং এই নির্মাণ হচ্ছে ধর্মীয় প্রয়োজনে। আবার তার পাশে দেখতে পাচ্ছেন এই যে লাউকুন অ্যান্ড হিজ সন্স ফ্রম রোডস, সেই নির্মাণটা হচ্ছে মিথ থেকে, এবং খ্রিস্টিয়ানিটির ডেভেলপমেন্টের পরও এই ধরনের নির্মাণ হচ্ছে, এবং সেটা হচ্ছে গ্রিক এবং রোমান মিথের যে গ্রুপ, সেই কাহিনীকে বর্ণনা করার ক্ষেত্রে। তার মানে হচ্ছে এটার একটা পারপাস আছে। কিন্তু তারপরে দেখেন যে আরেকটা নির্মাণ, সেটা হচ্ছে যার কথা বললাম, পিয়েতা। এটা কিন্তু আরাধনার জন্য নির্মাণ না, এটা হচ্ছে মন্দিরের মধ্যে আসলে কাহিনী বর্ণনা করা, অর্থাৎ জেসাসের জীবনের কাহিনী বা বাইবেলের কাহিনী বর্ণনা করার অংশ হিসেবে নির্মাণ। কিন্তু সেই নির্মাণের মধ্যে দিয়ে যে অনুভূতি, এটা এখানে কিন্তু জেসাস শুধু জেসাসই না, এবং মেরি শুধু মেরিই না, একই সাথে মাতা এবং পুত্রের সম্পর্কের বেদনার যে জায়গাটা, সেটার একটা বড় প্রকাশ আছে এই নির্মাণের মধ্যে দিয়ে। আমরা নানান অ্যাস্থেটিক্যাল কোয়ালিটিসগুলোকে এনজয় করতে পারছি। আবার ঠিক ডান পাশে দেখেন, এটা হচ্ছে 20 শতকের শুরুতে একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম অফ এ বার্ড। এটা নির্মাণ করেছেন কে? কনস্টান্টিন ব্রাঙ্কুসি। মূলত পোল্যান্ডের শিল্পী ছিলেন, পরে ফ্রান্সে তিনি তার ক্যারিয়ার কন্টিনিউ করেন। এবং তিনি যেটা করছেন যে এই যে মিনিমাইজ করা, একটা পাথরকে কাটতে কাটতে একটা পর্যায়ে এসে একটা বার্ডের সিম্পলিফাইড ফর্মের দিকে চলে যাচ্ছে। এবং এই নির্মাণের সাথে কিন্তু এই ধর্ম, তারপরে এই যে মিথ, কোনো কিছুর সম্পর্ক নাই। এটা নেচারকে সে অবজার্ভ করছে এবং নেচারকে এনজয় করছে, এবং নেচারকে নিয়ে সে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে। অর্থাৎ নেচার মানে কি? নেচার মানে হলো মানুষ তার নিজের বাইরে যা কিছু দেখে তাকেই নেচার বলে, তাই না? এবং মানুষও আসলে নেচারের অংশ, প্রকৃতির অংশ। তো নেচার হিসেবে নেচারের একটা এলিমেন্ট হিসেবে বা নেচারের একটা কম্পোনেন্ট হিসেবে একটা বার্ড ফর্মকে সে অ্যাবস্ট্রাকশনের দিকে নিয়ে যাচ্ছে। তো তার মানে পারপাস বদলে যাচ্ছে আর্টের। কার্ভিং এর মধ্যে দিয়ে আমরা এই পারপাসের বদল দেখতে পাচ্ছি। আবার মডেলিং এর মধ্যে দিয়েও আমরা দেখতে পাচ্ছি যে স্কাল্পচারের ক্ষেত্রে বড় পরিবর্তন ঘটছে। এর আগে আমরা দেখেছি ধর্মীয় নির্মাণ, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ধর্মের বাইরে এসে শুধু মানুষকে নিয়ে নির্মাণ, এবং তার পারপাস আলাদা। আবার একইভাবে আমরা কিছু ডিফারেন্ট এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে যেমন ধরেন যে এই যে একই সময়ে না, পৃথিবীতে একই সময় নানান সংস্কৃতিতে নানানভাবে স্কাল্পচারাল ফর্ম তৈরি হয়েছে। নক কালচার, অর্থাৎ আফ্রিকা বা নাইজেরিয়ার লাগোস নাইজেরিয়াতে পাওয়া এটা একটা ফর্ম, যে এই সময় তারা মুখোশের মতো করে নানান ফর্ম তৈরি করছেন। যেমন আমাদের এখানে টেপা পুতুল তৈরি হয়েছে। বা নো কালচারের কথা আপনারা জানেন, নো মাস্কের কথা জানেন। নো মাস্ক কোথাকার? জাপানের। হ্যাঁ, তো কাবুকি ড্যান্সের অংশ হিসেবে কিছু মাস্ক তৈরি হয়। এরকম ধরনের নানান মাস্ক বিভিন্ন সংস্কৃতির মধ্যে কিন্তু নির্মিত হয়েছে, তার সংস্কৃতি অনুযায়ী। যে কারণে আজকের যুগে এসে কিন্তু মানে আর্টকে ডিল করার সময় বলা হতো একটা সময়, যেমন মডার্নিটির শুরুতে বলা হতো যে আর্ট শুড বি ইউনিভার্সাল, একটা সময়কে প্রতিনিধিত্ব করবে, কিন্তু তারপরে তাকে সার্বজনীন হতে হবে, তার আলটিমেটলি দেশকাল পাত্র থাকবে না। কিন্তু আজকের যুগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসে কিন্তু আবার আমরা বলছি উল্টাটা, যে না, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা অঞ্চলেরই তার সংস্কৃতির সাথে, তার মূল্যবোধের সাথে সাথে স্কাল্পচারাল ফর্মের, মানে আর্টের, ওভারঅল সমস্ত আর্টের এবং অ্যাস্থেটিক্সের ধারণাগুলা বিকশিত হয়েছে। ফলে স্থান এবং জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসি আমরা গেল এই যে আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, এই বিভিন্নতাটাকে আসলে দেখানোর চেষ্টা করছি আমরা। কাস্টিং এর ক্ষেত্রেও দেখেন এই নানান রকম নির্মাণ। এই যে জার্মান এক স্কাল্পচারের নির্মাণ, এটা 19 শতকের নির্মাণ বা 20 শতকের নির্মাণ। আবার তার ঠিক পাশেই আমরা তুর্কি স্কাল্পচার, ইসলামিক ওয়ার্ল্ডের স্কাল্পচারাল ফর্ম দেখতে পাচ্ছি। এবং দেখেন যে এখানে যে কম্পোজিট ফিগার নির্মাণ ইজিপশিয়ানদের মতো, এবং গায়ে ক্যালিগ্রাফি। আচ্ছা, যে কারণে আমরা আসলে এই আলোচনাটা করলাম, সেই আলোচনাটার কারণটা হচ্ছে যে আমরা যে তিনটা মেথডের কথা বললাম, সেটা ক্লাসিক্যালি কন্টিনিউয়াস মেথড ছিল, এবং সেই মেথডগুলো প্রাচীনকাল থেকে এই পর্যন্ত আধুনিকতা পূর্বকাল পর্যন্ত স্কাল্পচারের মূল মাধ্যম হিসেবে ছিল। আধুনিকতার পূর্ব আর আধুনিকতার সাথে আমরা পার্থক্যটা কিভাবে করি?
মডার্নিস্টরা যেটা বলেন, দুইটা কথা বলেন তারা, সেটা কি, একটা হচ্ছে ক্লাসিক্যাল এবং মডার্ন। কোনটা ক্লাসিক্যাল? তারা বলেন যে যে সমস্ত শিল্পকর্ম এতকাল হয়ে এসেছে আধুনিকতার পূর্ব পর্যন্ত, সেই শিল্পকর্মগুলো মূলত হচ্ছে অবজেক্টিভ ক্রিয়েশন। অবজেক্টিভ আর তার উল্টাটা কি, সাবজেক্টিভ। অর্থাৎ এতকাল যেসব শিল্পকর্মগুলো তৈরি হয়েছে সেই শিল্পকর্মগুলো যা আমরা ক্লাসিক্যাল বলছি, তার স্থান কাল পাত্র নাই, সেটা চিরকালের জন্য নির্মাণ, এবং সেই নির্মাণে শিল্পীর নিজের বোধ ভাবনা গুরুত্বহীন অথবা অনুপস্থিত। মডার্ন টাইমে এসে মডার্নিটির প্রবক্তারা বলছেন যে শিল্পে ব্যক্তি শিল্পীর মত, বোধ, অনুভূতির প্রকাশটা গুরুত্বপূর্ণ। আসলে এটা একটা আরেকটার সাথে সম্পর্কিত। শিল্পের ক্ষেত্রে 19 শতক পূর্ব সময়ে আমরা দেখতে পাচ্ছি যে শিল্প যাই নির্মিত হচ্ছে, কোনোটা ইউরোপের ক্ষেত্রে যদি তাকান, বাইবেলের কাহিনীরই বর্ণনা করছেন শিল্পী, অথবা গ্রিক মিথোলজির বর্ণনা করছেন ইউরোপের ক্ষেত্রে বা পাশ্চাত্যের ক্ষেত্রে, অথবা দেশপ্রেমের কোনো কাহিনী বা কোনো বীরত্ব গাথা তার বর্ণনা করছেন। ভারতবর্ষে আসেন, ধর্ম জাতীয়তার বাইরে আর কোনো কিছু বিষয় কিন্তু শিল্পের বিষয় হচ্ছে না, এবং মানুষ শিল্পীর নিজের কোনো বক্তব্য সেই অর্থে গুরুত্বপূর্ণ না। এমনকি মহাভারতের ক্ষেত্রে তো বলাই হচ্ছে, মহাভারত না সরি রামায়ণের ক্ষেত্রে বলা হচ্ছে যে, বা যখন রামায়ণে কি, রামায়ণের লেখকের নাম কি, বাল্মীকি। বাল্মীকি যখন বলছে যে এই জিনিস আমি লিখবো কি করে, যে জিনিস এখনো ঘটেই নাই, অর্থাৎ রামের জন্মই হয় নাই, সেই রামের কাহিনী আমি কোত্থেকে লিখবো, তখন বলা হচ্ছে যে তোমার উপরে এটা, তোমার মধ্যে দিয়ে এটা লিখিত হবে, এটা নির্ধারিত হয়ে আছে, এবং তুমি লেখো। এবং এটা মজার ব্যাপার হচ্ছে যে শিল্পীরা বিশ্বাসও করত, কবিরা এইভাবেই ভাবত যে সে আসলে একটা শিল্পকর্ম নির্মাণের মাধ্যম, তাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে কেউ একজন বা কিছু একটা। তো মানুষের বোধের বা চিন্তার কিন্তু নানান পর্যায়ে আছে এবং পরিবর্তনের মধ্যে দিয়ে এসেছে। আজকে যেগুলো নিয়ে আমরা হেসে ফেলতে পারি, সেই ঘটনাটা মানে সেই চিন্তার সেই পর্যায়ে পৌঁছানোর জন্য মানুষকে কিন্তু অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে, অনেক সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো এর আগ পর্যন্ত কি ছিল, ব্যক্তি মানুষের আসলে কোনো আইডেন্টিটি ছিল না, তাই না? মানুষ বাঁচত রাজার জন্য, তাই না? মানে আমরা কি বলতাম, হিজ হাইনেস, হার হাইনেস, তার মানে কি, হিজ ম্যাজেস্টি, মাই লর্ড বা মি লর্ড। তো তার মানে হচ্ছে রাজার জন্য আমরা বাঁচি, রাজাই আসলে পরিচয়, আমার কোনো ব্যক্তির পরিচয় নেই। তো আমরা জানি যে গণতান্ত্রিক ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, এসবের মধ্যে দিয়ে ব্যক্তির ধারণার বিকাশ ঘটল। এটা যেমন অর্থনীতি, সমাজ, সংস্কৃতির ক্ষেত্রে ঘটলো, বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে ঘটলো, সেটা শিল্পেও এটার প্রভাব পড়লো। এটা বড় একটা প্রভাব হলো রোমান্টিক আন্দোলনের মধ্যে দিয়ে। রোমান্টিক মুভমেন্টের কথা আমরা শুনেছি 19 শতকে, এবং রোমান্টিক বা বললেই আমাদের মনে হয় যে এটা শুধুমাত্র প্রেম ভালোবাসার বিষয়, আসলে তা না। সেটা হচ্ছে, রোমান্টিক হচ্ছে যারা বলছে যে এতকাল পর্যন্ত শিল্পে ব্যক্তি শিল্পী অনুপস্থিত ছিল, আর রোমান্টিক মুভমেন্টের একটা বড় কারণ ছিল হচ্ছে এক্সট্রিমলি সিভিলাইজেশনের ডেভেলপমেন্ট ঘটছে, তখন নগরায়ন হচ্ছে। এই নগরায়ন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে এসে এবং বিজ্ঞানের বিকাশ হচ্ছে। আমরা বলি এনলাইটেনমেন্টের তখন জয় জয়কার, আলোক প্রাপ্তির, সবকিছু যুক্তি দিয়ে বিচার করতে হবে। বলা হচ্ছে এখন আর শিল্পের প্রয়োজন নেই, শিল্প হচ্ছে আবেগ সর্বস্ব জিনিস। তখন শিল্পীরা বলছে না, আবেগেরও প্রয়োজন আছে, এবং সে কারণে প্রচুর কবি তৈরি হচ্ছে, কবিতা লিখছেন তারা। শিল্পীদের মধ্যে একটা অংশ নগর ছেড়ে চলে যাচ্ছেন, কি বলে, গ্রামে, বনভূমিতে তারা যে নেচার পেইন্টিং করছেন। স্কাল্পচারের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেনি। স্কাল্পচারে দেখা যাচ্ছে স্কাল্পচারের সাথে আসলে কোন ঈশ্বরের সম্পর্ক আছে, স্কাল্পচারে একটা বড় ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, এসব নানান কারণ থাকতে পারে। স্কাল্পচারের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো যেটা দেখা যাবে যে পেইন্টিং এর ক্ষেত্রে যেরকম দ্রুত বদল ঘটেছে, রোমান্টিসিজম, রিয়েলিজম, তারপরে ইমপ্রেশনিজম, এরকম বড় বড় পরিবর্তন ঘটেছে। স্কাল্পচারের ক্ষেত্রে বড় বড় জাম্প হয়েছে দীর্ঘদিন পর পর। এবং দেখেন যে প্রথম দিকে স্কাল্পচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ প্রথাগত যে নির্মাণ, তার বাইরে এসে পরীক্ষা নিরীক্ষা, মডার্নিস্ট এক্সারসাইজটা শুরু করলেন কিন্তু পেইন্টাররা। এডগার দেগার নাম শুনেছেন আপনারা? কোথাকার শিল্পী ছিল, কোন শিল্প আন্দোলনের শিল্পী ছিল?
আলোচনা হয়েছে তো সব। হ্যাঁ হ্যাঁ বলো যেটা মনে আসতেছে বলো। বলেন, ভুল বললে তো এরকম কিছু না যে স্কুলের মতো কিছু হবে। এডগার দেগাস কোন দেশের শিল্পী ছিলেন? এডগার দেগা, মনে, মানে ফ্রান্সের ইমপ্রেশনিস্ট শিল্পী ছিলেন। তো এডগার দেগা মূলত কি করতেন, প্যাস্টেলে প্রচুর ছবি আঁকতেন এবং ওই যে তাৎক্ষণিকতা মানে মোমেন্টকে ধরা, হ্যাঁ? এবং এই মোমেন্ট ধরাটা ইমপ্রেশনিস্টদের একটা বড় কাজ ছিল। সেটা তারা আলোর জায়গা থেকে ধরার চেষ্টা করেছে, টেক্সচারের জায়গা থেকে ধরার চেষ্টা করেছে। দেগা একটা পর্যায়ে ভাবলেন যে ঠিক আছে, আমি তাহলে এত যে ব্যালে ড্যান্সারদের ছবি আঁকছি, তা আমি একটা স্কাল্পচার করি। তো এই স্কাল্পচার করতে যে উনি ভাবলেন যে ঠিক আছে, আমি স্কাল্পচারাল ফর্মটা তৈরি করলাম, এর আগে অন্য তার আগের শিল্পীরা হলে কি করতো? এই ব্যালে ড্যান্সারটা যদি ধরেন, ভদ্রলোকের নাম কি, মিকেলাঞ্জেলো। মিকেলাঞ্জেলো তৈরি করলে কি করতেন? এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি পিয়েতা, ওর যে গায়ের জামা কাপড়গুলো, সেই কাপড়গুলো কি করতেন, ওই পাথর দিয়ে বানিয়ে ফেলতেন বা ব্রোঞ্জ দিয়ে বানিয়ে ফেলতেন, তাই তো? একই মেটেরিয়ালে বানাতেন। অথবা নুট করে নির্মাণ করতেন। এই দুটার বাইরে কিছু হতো না। এখানে এসে কি ঘটলো? ব্রোঞ্জের স্কাল্পচারটার উপরে অরিজিনাল কাপড়, শার্টিন কাপড় দিয়ে তার পোশাকটা তৈরি করে দেওয়া হলো। কিন্তু এটা দেখলে আপনার পুতুলও মনে হচ্ছে না কিন্তু। হ্যাঁ, কাপড় পরিয়ে দিলে তো ডল বা পুতুল মনে হওয়ার কথা, কিন্তু এটা পুতুল মনে হচ্ছে। তার মানে স্কাল্পচারাল কোয়ালিটিটা বজায় রেখে তার সাথে আরেক অন্য ম্যাটেরিয়াল যুক্ত করে সে ভাস্কর্যটাকে কি করলো, প্রথাগত নির্মাণের যে সীমাবদ্ধতা সেটা থেকে তাকে বের করে নিয়ে আসার চেষ্টা করলো। ফলে এটাকে আমরা বলতে পারি যে ফার্স্ট অ্যাটেম্পট অফ কনস্ট্রাকশনের। কিন্তু এটা কনস্ট্রাকশনের যে ধারা, সচেতনভাবে যে নির্মাণ, সেই জায়গা না, এটা একটা স্পন্টিনিয়াস এক্সারসাইজ, এক্সপেরিমেন্ট। তারপরে আমরা দেখি যে দীর্ঘদিন পরে, একেবারে প্রথম বিশ্বযুদ্ধের সময়, এই যে নির্মাণ, মাঝখানে কিন্তু অনেক সময় চলে গেছে, এই নির্মাণের দীর্ঘদিন পরে এসে আমরা দেখতে পাচ্ছি 1916-র দিকে এসে কনস্ট্রাকটিভিস্ট মুভমেন্ট হচ্ছে। কোথায়? পূর্ব ইউরোপে। একসময় সোভিয়েত ইউনিয়ন নামে পরিচিত ছিল, যে রাশিয়া এবং রাশিয়ার আশেপাশের যে দেশগুলা, এবং তার সাথে পরবর্তীতে পূর্ব ইউরোপের যেসব দেশগুলো, চেকোস্লোভাকিয়া, বুলগেরিয়া, এই অঞ্চলে মূলত রাশিয়ার রুশ শিল্পীদের কেন্দ্র করেই আসলে এই ধরনের কনস্ট্রাকটিভিস্ট মুভমেন্ট শুরু হলো, যারা বলল যে নতুন ধরনের ভাস্কর্য নির্মাণ করতে হবে এবং এই নির্মাণের ক্ষেত্রে মেটেরিয়ালের সীমাবদ্ধতা থেকে আমরা বের হব, এবং বের হওয়ার জন্য আমরা কি করব, টেকনোলজির সহযোগিতা নিব। এবং টেকনোলজির সহযোগিতা নিতে যে দেখেন তারা কি করছে, এই যে ভ্লাদিমির তাতলিন প্রথম একটা মনুমেন্টের ডিজাইন করছেন, সেটাতে কি কি ব্যবহার করছেন, উড, আয়রন, গ্লাস, এবং এগুলাকে কোনো থার্ড মেটেরিয়াল দিয়ে যুক্ত করছেন, হয় ওয়েল্ডিং করে, অথবা গ্লুইং করে, অথবা নেইলিং করে। এবং তার দেখা দেখি অন্য শিল্পীরাও নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা চলে গেলেন। এই যে লিজিস্কির একটা আমরা রিলিফ স্কাল্পচার দেখতে পাচ্ছি, যেটা পুরো ওয়াল জুড়ে ছড়িয়ে একটা ডিজাইন, তাই না, একটা স্পেসকে নিয়ে প্লে। এটা অ্যাবস্ট্রাকশনের, পিওর অ্যাবস্ট্রাকশনের একটা প্লে। আর পাশাপাশি আরেকটা ধারা আমরা দেখতে পাচ্ছি, যে এই যে বিপ্লব পূর্ব এবং পরবর্তী সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপে যেরকম কাজ হচ্ছে, আবার এদিকে পশ্চিম ইউরোপেও হচ্ছে। পশ্চিম ইউরোপে কারা করছে? এই প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করেন, হ্যাঁ, নিজেদের মধ্যে কথা বললে তো আমার বলতে যে মনে হয় যে ইট ইজ সামথিং, মানে আমি বোধহয় ইন্টারেস্টিং কিছু বলতে পারছি না। হ্যাঁ, আয়রনটা নিয়ে, আচ্ছা, তো ঠিক আছে, আয়রনটা তো মাত্র আসলো। এই যে দাদা মুভমেন্টটা কখন হয়েছিল? আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের, প্রথম বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে। কারা করেছিল?
পশ্চিম ইউরোপের শিল্পীরা, এবং তারা মূলত কোথায় জড়ো হয়েছিলেন? ক্যাফেতে। কোথাকার ক্যাফে? ফ্রান্সের না, সুইজারল্যান্ডের জুরিক শহরের। কারণ হচ্ছে সুইজারল্যান্ডই একমাত্র যুদ্ধে কোনো পক্ষে অংশ নেয়নি, ফলে এটা যুদ্ধ নিরপেক্ষ একটা দেশ ছিল। সেখানে সে শিল্পীরা জড়ো হয় এবং জড়ো হয়ে তারা সভ্যতা নিয়ে প্রশ্ন তুলেন এবং বলেন যে এই যে সভ্যতার এত অগ্রগতি, শেষ পর্যন্ত কি হচ্ছে? আমরা মধ্যযুগের মতো মারামারি করছি। তাহলে এই সভ্যতা, এই অ্যাস্থেটিক্স, এই যে মানুষের অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টকে আসো আমরা কি বলে স্যাটায়ার করি, ডিনাই করি। এই ডিনাই বিদ্রোহের জায়গা থেকে তারা নানান রকম নির্মাণ করলেন। এই নির্মাণ করতে যে এই জিনিসটা ঘটলো ভাস্কর্যের ক্ষেত্রে, একটা নতুন সম্ভাবনার জায়গা ঘুরে দাঁড়ালো। আমি দাদাইজম নিয়ে আর ডিটেল আলোচনা করবো না, এটা নিশ্চয়ই অন্যরা আলোচনা করেছে বা করবে। দেখেন যে একজন শিল্পী একটা 3D ফর্ম তৈরি করছেন, হাউসম্যানের স্কাল্পচার দেখতে পাচ্ছি, ডুসারের স্কাল্পচার দেখতে পাচ্ছি, ম্যানের স্কাল্পচার দেখতে পাচ্ছি। যেমন দেখেন যে একটা স্কাল্পচারাল ফর্ম না, একটা হেড নিউট্রাল, কোনো এক্সপ্রেশন নাই, সেরকম একটা হেডের সাথে এই যে আপনার কি যুক্ত করা হয়েছে, সেলাই মেশিনের বা দর্জিরা যা যা ব্যবহার করে এরকম নানান সব জিনিসপত্র যুক্ত করে একটা অদ্ভুত বা উদ্ভট কিছু তৈরি করা হয়েছে। এটার মধ্যে আসলে কি এক্সপ্রেস করছে? ধারণা করা হয় যে এই যে ওই সময়ের অস্থিরতা, এই যে সৌন্দর্য নিয়ে বা সভ্যতা নিয়ে গৌরব, সেই গৌরবকে আসলে এক ধরনের স্যাটায়ার করার জায়গা থেকে শিল্পী এই নির্মাণটা করছেন। আচ্ছা, তার পাশে দেখেন যে দুটো ফর্ম, একটা হচ্ছে সাইকেলের চাকা, আরেকটা কি? একটা টুল। আচ্ছা, এই টুলটা কি কাজে ব্যবহার হয়? বসার জন্য। আর সাইকেলের চাকাটা সাইকেলের সাথে যুক্ত থাকে, আমরা সাইকেল চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। যখন একটার সাথে আরেকটা যুক্ত করে ফেলা হলো, দুইটারই পারপাস চলে গেল, কিন্তু মানে দুটাকে পারপাসলেস করে ফেলে নতুন একটা কম্পোজিশন তৈরি করা হলো, নতুন একটা ফর্ম, নতুন একটা এক্সপিরিয়েন্স আপনাকে দেওয়া হলো। এই যে আমরা বলছিলাম যে মেমোরির মধ্যে না থেকে আমি এটার মধ্যে থেকে কোনো ইমেজ খোঁজার চেষ্টা করলাম না, আমি দেখলাম যে হ্যাঁ এরকম একটা ফর্ম তৈরি হলো। কি ফর্ম তৈরি হলো? একটা চাকা বা সার্কেল, তার সাথে কি যুক্ত হয়েছে? একটা লাইন, লাইনের সাথে নিচে 4টা লাইন ছড়িয়ে গেছে এবং সে একটা অ্যাস্থেটিক্যাল কম্পোজিশন তৈরি করেছে। এই যে আপনি এনজয় করার জায়গা তৈরি হলো। আবার দেখেন যে অনুভূতির প্রকাশ। এই যে আবার এটা হলো যে আগেরটা বললাম মেমোরিলেস স্কাল্পচার, মেমোরিকে আপনি অস্বীকার করছেন। আবার পাশে এই যে মানরের স্কাল্পচারটা দেখেন, আপনার দুইটারই এক্সপিরিয়েন্স আছে। আপনি জানেন যে একটা আয়রন দিয়ে কি হয়, আমরা আয়রন করি, আয়রনের যদি আমার গায়ে লাগিয়ে দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে? গরম আয়রন। হ্যাঁ, আবার তার সাথে যদি এরকম সেটা খাঁজ কাটা থাকে, এরকম তীক্ষ্ণ পেরেক লাগানো থাকে, তার মানে হচ্ছে আপনার এই যে তীব্র তীক্ষ্ণ আক্রান্ত হওয়ার বোধ, সেই বোধটাকে আরো তীব্র করে তোলা হলো এরকম একটা জায়গায় নিয়ে এসে। আপনাকে শিরশির করবে না এটা যদি সামনে দেখেন, কি সেটা যদি আমার গায়ে লাগে। তো এই রকম বোধ নিয়ে কাজ করার ক্ষেত্রে এই ভাস্কর্যটা একটা, আমি জাস্ট একটা আমি কিভাবে একটা স্কাল্পচারকে দেখবো তার একটা উদাহরণ হিসেবে বললাম। কিন্তু সেটার পাশাপাশি হচ্ছে আবার ওই জায়গাতেও যদি যাই আমরা হিস্ট্রির জায়গা থেকে, একটা মেটেরিয়ালের সাথে আরেকটা মেটেরিয়ালকে যুক্ত করে নতুন অর্থ তৈরি করা যাচ্ছে। এটা যদি শুধু কাস্টিং করে তৈরি করা হতো তাহলে কিন্তু এত সহজেই নির্মাণটা সম্ভব হতো না। তাহলে নির্মাণ সহজ হয়ে যাচ্ছে এবং বহুমুখী নির্মাণের সুযোগ তৈরি হচ্ছে। আমরা আরেকটু পরে যদি যাই, দেখেন কত বহুমুখী নির্মাণের সুযোগ তৈরি হচ্ছে। কল্পনাকে আপনি কতভাবে ব্যবহার করতে পারছেন এবং সহজে। যেমন হচ্ছে পিকাসোর কথা আমরা শুনেছি যে কিউবিস্ট আন্দোলনের একজন অন্যতম শিল্পী। পিকাসো অবশ্য অনেক রকম কাজ করেছে, কিউবিজম হচ্ছে তার একটা চর্চা। তো এই পিকাসোর নির্মিত একটা গিটারের ফর্ম, একটা সিনথেটিক ফর্ম, তাই না? এই গিটারটাকে তিনি ভেঙেছেন কিউবিস্ট পেইন্টিং এর মতো করে। তো এই ভেঙে নানানভাবে উনি যে বিশ্লেষণ করছেন, সেই বিশ্লেষণ করার ক্ষেত্রে ব্যবহার করছেন কি? মেটেরিয়ালের মধ্যে স্টিল মেটালের শীট আর ওয়্যার, হ্যাঁ, এটা যুক্ত করে করছেন তিনি। এটা শুধু এঁকে ফেললে যে অনুভূতি দিত, এটা নির্মাণের মধ্যে দিয়ে কিন্তু আরেক রকম অনুভূতি দিচ্ছে, অর্থাৎ মেটেরিয়ালের ফিলিংটা আপনি পাচ্ছেন। আবার নির্মাণের ক্ষেত্রে কি হচ্ছে, তিনি এটাকে কাস্টিং করে বা কার্ভিং করে তৈরি করছেন না, তিনি অরিজিনাল মেটেরিয়ালকে একটার সাথে একটাকে যুক্ত করে এটা করছেন। একইভাবে ফাউন্ড অবজেক্ট নিয়ে কাজ করছেন না, ছিল একটা সাইকেলের হ্যান্ডেল আর ছিল হচ্ছে একটা সিট। এখন
ভাস্কর্য নির্মাণটা কত সহজ হয়ে গেল, আপনার কল্পনার জায়গাটা কত সহজ হয়ে গেল, যে কেউ করতে পারে, আপনিও পারবেন স্কাল্পচার করতে, যদি আপনার ট্রেনিং লাগবে না, অর্থাৎ আপনার যদি কল্পনা থাকে। তার মানে হচ্ছে এই সিটটার সাথে সিটটা কিন্তু নিজের নিজের পারপাসটা ফুলফিল করছিল, হ্যান্ডেলটাও তাই, কিন্তু সে তার ইমাজিনেশনকে গুরুত্ব দিল, তার কনসেপ্টকে গুরুত্ব দিল, এবং কনসেপ্টের জায়গা থেকে একটা ক্যারেক্টারকে যুক্ত করে একটা সিমিলার ইমেজ যেটার সাথে আমরা পরিচিত তার একটা রূপ তৈরি করলো। এরকম অনেক রূপ তৈরি করতে আমরা দেখি আমাদের দেশের শিল্পীদের মধ্যে, এই যে পাশের দেশে বা আসলে আগে যখন অবিভক্ত বাংলা ছিল, নন্দলাল বসু তৈরি করেছেন, না অবন ঠাকুর তৈরি করেছেন কাটম কুটম। আমাদের এখানে ফেরদৌসী প্রিয়ভাষিনী এরকম নানান পড়ে থাকা জিনিস একটার সাথে আরেকটা যুক্ত করে নানান ধরনের ইন্টারেস্টিং ফর্ম তৈরি করেছেন। তার মানে এখানে কারিগরি দক্ষতার চাইতে, অর্থাৎ ভাস্কর্য নির্মাণের শৈলী ট্রেনিং এর বাইরেও আপনার ইমাজিন করার ক্ষমতাটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এই গুরুত্বটা আপনি আগে তো পারতেন না যদি শুধু কাস্টিং, কার্ভিং আর মডেলিং করে তৈরি করতে হতো। আচ্ছা, কনস্ট্রাকশন ইন সুরিয়ালিজম, আমরা দেখি যে এরপরে যত শিল্প আন্দোলন হয়েছে সব শিল্প আন্দোলনেই কিন্তু এই যে মেটেরিয়ালের স্বাধীনতা তৈরি হলো শিল্পীর, সেটা প্রভাব ফেলছে। আমরা খুব দ্রুত দেখে যাব এখন। এই যেমন দেখেন সুরিয়ালিস্ট আর্টিস্টদের মধ্যে জিওকমিত্তি এবং অপথেইম, ও কি করেছে, জাস্ট হচ্ছে একটা ফারের কাপড় দিয়ে আমাদের পরিচিত জিনিস পেয়ালা, চামচ আর পিরিচ, এটাকে মুড়ে দিয়েছে। সাধারণত আমরা কিসে অভ্যস্ত, চা খাওয়ার জন্য এরকম একটা স্মুথ, যে আমাকে কোনো ডিস্টার্ব করবে না, খুব আরামে চা খাবো, হ্যাঁ। কিন্তু এখন আপনি এটা চা খেতে চাইলে কি হবে, আপনার একটা অড এক্সপিরিয়েন্স হবে। তো এরকম একটা অড এক্সপিরিয়েন্সের জায়গা অচেতন মনের যে ধারণা, সেই ধারণার সাথে যদি আমরা যুক্ত করি, সেই জায়গা থেকে বা কমফোর্টের জায়গায় ডিসকমফোর্টের জায়গাটা যদি আমরা চিন্তা করি, এই মেরিটের স্কাল্পচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কি হলো, এখানে আইডিয়া গুরুত্বপূর্ণ স্কিলের চাইতে। একই রকম ধরনের কাজ করেছেন জিওকমিত্তি, এটা একটা মডেল তৈরি করেছেন আর্কিটেকচারাল মডেলের মতো। অ্যাবস্ট্রাকশন, পিওর অ্যাবস্ট্রাকশনের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে কনস্ট্রাকশন, অর্থাৎ কাঠ দিয়ে তৈরি করা বারবারা হেপওয়ার্থের যে রাউন্ড ফর্মটা, তার সাথে দেখেন যে স্টিং যুক্ত করে দেওয়া হয়েছে লম্বা লম্বা। এই স্টিংটা যুক্ত করে দেওয়ার কারণে কি হচ্ছে, যে কোনো সময় মনে হচ্ছে না যে এই স্টিংটা ছিঁড়ে গেলে এটা ঘুরে যাবে, অর্থাৎ এনিমেটেড করা, একটা স্ট্যাটিক ফর্মকে এনিমেটেড করে তোলা। একই রকম ব্যাপার ঘটছে নাউম গাবোর কাজের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি যে এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের যে নির্মাণগুলা, পোস্ট ওয়ার অ্যাবস্ট্রাকশন অ্যান্ড কনস্ট্রাকশন, যদি আমরা অভিজ্ঞতাগুলোতে মধ্যে যাই, ডেভিড স্মিথের মতো শিল্পী বিশাল বিশাল ইন্ডাস্ট্রিয়াল শিট দিয়ে বড় বড় ওয়েল্ডিং করে স্কাল্পচার তৈরি করছেন, জিওমেট্রিক অ্যাবস্ট্রাকশন। আলেকজান্ডার কেলদারের মতো শিল্পী, আপনারা জানেন যে উনি মোবিলিটি নিয়ে কাজ করতেন, না স্কাল্পচারের সাথে। তিনি এই যে আমরা যতগুলো এলিমেন্টের কথা বললাম, মনে আছে ফার্স্ট স্লাইডে, তার বাইরে তিনি একটা নতুন এলিমেন্টকে যুক্ত করলেন। তিনি বললেন যে স্কাল্পচারের সাথে আরেকটা এলিমেন্টকে আমি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে এয়ার। স্পেস শুধু না, এয়ারও একটা এলিমেন্ট হতে পারে, অর্থাৎ বাতাস যদি একটা স্কাল্পচারাল ফর্মকে ঘুরিয়ে দেয়, সে একই স্পেসে না থেকে নানান স্পেসে নানানভাবে স্পেসকে রোটেট করবে, হ্যাঁ। ফলে তিনি দুই ধরনের স্কাল্পচার করেছেন, একটা হচ্ছে স্ট্যাবিলি আর একটা হচ্ছে মোবাইল। এই মোবাইল স্কাল্পচারগুলো খুবই পপুলার হয়েছিল ওই সময়, অর্থাৎ নতুন একটা ধারণা তিনি নিয়ে আসলেন, নতুন একটা অভিজ্ঞতা নিয়ে আসলেন। অ্যান্থনি কারো ফাউন্ড অবজেক্ট নিয়ে কাজ করেছেন এবং অ্যাবস্ট্রাক্ট ফর্ম তৈরি করেছেন, পিকুলিয়ার ফর্ম তৈরি করেছেন, নতুন ফর্ম তৈরি করেছেন, কিন্তু রাস্টেড ওয়েল্ডিংয়ের ফাউন্ড অবজেক্টকে কাস্টিং করে, কিন্তু কোনো রেফারেন্স বা পরিচিত ফর্মকে তৈরি করতে চাননি, একটা নতুন ফর্ম তৈরি করেছেন হুইচ ইজ ভেরি অ্যাবস্ট্রাক্ট, এমনকি পরিচিত এলিমেন্ট দিয়ে। অনলাইনে একজন বলছিল লাইটের কথা, স্কাল্পচারে লাইটের ব্যবহারটা শুরু হলো, যদি আমরা হিস্টোরিক্যালি যাই তাহলে মিনিমালিস্টদের হাত দিয়ে। মিনিমালিস্ট এবং কনসেপচুয়ালিস্টরা যখন স্কাল্পচার করা শুরু করলেন, তখন তারা বলছেন যে এতদিন অনেক কিছু হয়েছে, অনেক রূপান্তর করেছি আমরা মেটেরিয়ালের, এখন আমরা মেটেরিয়ালের রূপান্তর চাই না, মেটেরিয়াল অ্যাজ ইট ইজ যা আছে তার সৌন্দর্যকে আমরা উপভোগ করতে চাই। দেখেন যে কত রকমের আনন্দ বা উপভোগের জায়গা তৈরি করছেন শিল্পীরা, একজন আরেকজন এবং একজন আরেকজনের কাউন্টার করেই করছেন। এবং দেখেন যে মেটালের ইন্ডাস্ট্রিয়াল শিটকে বসিয়ে দিয়েছেন এবং এটার থেকে লাইট শেড তৈরি হচ্ছে এবং জিওমেট্রিক্যাল শেড তৈরি হচ্ছে, রিফ্লেকশন তৈরি হচ্ছে, বলছে যে লেটস এনজয় দিস।
মেটেরিয়ালটাকে আমরা এনজয় করি। কারণ আমরা এতকাল যা করেছি সেটা হচ্ছে এই মেটেরিয়াল দিয়ে নানান ফর্ম তৈরি করতে যে মেটেরিয়ালের নিজের সৌন্দর্যটাকেই ভুলে গেছি। আচ্ছা, তারপরে আবার তারা এই কাজ করতে যে আবার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং এই যে মিনিমাইজেশন এই জিনিসটাকেও গুরুত্ব দিচ্ছেন। আবার আরেক দল বলছেন যে নতুন এলিমেন্ট আমরা ব্যবহার করব, যে জিনিস হচ্ছে টেকনোলজি আমাদের কনজিউমার লাইফকে ইমপ্রুভ করার জন্য ব্যবহার মানে আবিষ্কার করছে, তাকে আমরা আর্টে নিয়ে আসবো। ইট উইল বি মোর কন্টেম্পোরারি। টারেলের মতো শিল্পীরা দেখা যাচ্ছে রেজর তৈরি করছেন, না একটা রেজর ব্লেড তৈরি করছেন অ্যাবস্ট্রাকশনে, বা রেজর আসলে রেজর নাম দিয়েছেন তিনি, না দিলেও পারতেন। সেটা হচ্ছে তখন নিয়ন সাইন বা টিউবলাইটটা প্রথম এসেছে কত 1982 সনের বোধহয় রিকনস্ট্রাক্টেড, এটা 1968 সনের তৈরি। তো সামথিং নিউ টেকনোলজি এসেছে, সেই টেকনোলজিকে ইউটিলাইজ করছেন শিল্পী। তার মানে হচ্ছে এরপর আমরা আরো দেখবো যে অনেক রকমের টেকনোলজিকে শিল্পীরা ইউজ করছেন, এখন লেজার ইউজ করে স্কাল্পচার হচ্ছে। তো তার মানে হচ্ছে টেকনোলজিকে অ্যাডমেয়ার করা, রিসিভ করা এবং সেইটার মধ্যে দিয়ে নতুন ফর্ম তৈরি করাও যে কোনো আর্ট ফর্মের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতা এই কি বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা তো দেখলাম যে কনসেপচুয়াল ধারার জায়গাটা ডেভেলপ করলো স্কাল্পচারাল ফর্মের ক্ষেত্রে, আসলে সব আর্টের ক্ষেত্রেই করেছে। আচ্ছা, আমরা বাংলাদেশে চলে আসলাম। আচ্ছা, যেটা বলছিলাম যে পোস্ট কনসেপচুয়াল আর্ট ওয়ার্কের কথা বলছি। এর আগের যে কাজগুলো আমরা দেখলাম সেগুলো হচ্ছে কনসেপচুয়াল জায়গা থেকে। কারণ কনসেপচুয়াল আর্টের জায়গাটা কি, আমরা বলেছি মিনিমালিজম এবং পোস্ট কনসেপচুয়াল আর্টের ধারণা। মিনিমালিজম বলছি আমরা, মিনিমাইজেশনের কথাটা বললাম, কিন্তু কনসেপচুয়াল কেন বলছি আমরা আর্টকে? কনসেপ্ট মানে কি? ধারণা। তার মানে এখানে দক্ষতার চাইতে ধারণা গুরুত্বপূর্ণ, ধারণা মুখ্য হয়ে উঠছে আর্টের ক্ষেত্রে। সেই জায়গা থেকে বিবেচনা করে শিল্পের ক্ষেত্রে মিনিমালিজম এবং কনসেপচুয়াল আর্ট স্কাল্পচারের ক্ষেত্রে হাত ধরাধরি করে এগিয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আর্টিস্টরা নেচারকেও পার্ট করে তুলছে এবং মোর আর্কিটেকচারাল, মোর সাইট স্পেসিফিক আর্ট ওয়ার্ক করা শুরু করছে। এবং দেখেন যে একদম ওপরে ডান কোণায় আমরা যে ইমেজটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে হলো একটা আর্কিটেকচারাল ফর্ম। হ্যাঁ, একটা দুইটা সার্কুলার গোল ওয়াল তৈরি করা হয়েছে, তার মধ্যে অনেকগুলো হলো। হ্যাঁ, এইটা সারাদিনের বা বিভিন্ন ঋতুতে এই আলো ছায়ার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ শ্যাডো এটার পার্ট। ফলে এটা এক ধরনের কাইন্ড অফ নেচারের মধ্যে বা ল্যান্ডের মধ্যে আমি একটা ফর্ম ইম্পোজ করে নেচারটাকে এবং লাইট শেডকেও আমি কাজে লাগাচ্ছি আমরা, অর্থাৎ তার স্পেসটাকে আমি অনেক গুরুত্বপূর্ণ মনে করছি, যে কারণে স্পেস বা সাইট গুরুত্বপূর্ণ। এই ফর্মটাকে একটা গ্যালারিতে নিয়ে গেলে কিন্তু এই অনুভূতি দিবে না, ফলে ওখানেই ওটা, ওখানকার জন্য এই স্কাল্পচারাল ফর্মটা গুরুত্বপূর্ণ। এরপর ইনস্টলেশন দেখতে পাচ্ছি আমরা, একটা আল্পস পর্বতের উপরে লম্বা একটা পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছে চীনের প্রাচীরের মধ্যে, অর্থাৎ একটা ব্যারিয়ার তৈরি করা হচ্ছে ভিজুয়ালের মধ্যে। এটার মধ্যে দিয়ে একটা নতুন অভিজ্ঞতা নিয়ে যাওয়া হচ্ছে। নিচে দেখতে পাচ্ছি আমরা একটা স্পাইরাল জেটি, এটা পাথর ফেলে ফেলে তৈরি করা হয়েছে এবং এটা বিভিন্ন জোয়ার ভাটাতে বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিচ্ছে, অর্থাৎ আর্থকেও আমরা ম্যানেজমেন্ট করে আর্ট ফর্ম তৈরি করতে দেখছি। ইভেন পলিটিক্স, হিস্ট্রি ও আর্টের অংশ হয়ে উঠতেছে টেকনোলজির সাথে সাথে। যেমন ধরেন যে এই রেবেকা হর্নের এই কাজটা বেশি দিন আগের না, 1990 সনের একটা কাজ, ইনস্টলেশন। এই ইনস্টলেশনটা হচ্ছে দুইটা উইনচেস্টার রাইফেল আর দুইটা গ্লাস ফানেল, তার মধ্যে মোটর লাগানো মেটাল, পানির মধ্যে রং দিয়ে রক্তের একটা ইয়ে তৈরি করা হয়েছে। কি হচ্ছে, কিছুক্ষণ পরপর সেন্সরে এই দুইটা উইনচেস্টার রাইফেল একটা আরেকটার দিকে তাক করছে এবং একজন আরেকজনের দিকে রক্ত ফায়ার করছে এবং পুরো স্পেসটা রক্তে ভরে যাচ্ছে। এইটার গল্পটা কি? উইনচেস্টার রাইফেল কিসের প্রতীক? কলোনিয়ালিজমের, গৃহযুদ্ধের। হ্যাঁ, সিভিল ওয়ার এবং কলোনি নির্মাণের ক্ষেত্রে আসলে এই রাইফেল ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে একটা পলিটিক্যাল
সিম্বল। এই ধরনের নানান ধরনের পলিটিক্যাল কাজ হয়েছে, আমরা নারীবাদী শিল্পীদের কাজ করতে দেখেছি, রেসিজম নিয়ে কাজ করতে দেখেছি। ফলে আমরা যেটা বললাম যে শিল্পের নিজের যেমন রাজনীতি আছে, আবার রাজনীতিও শিল্পের বিষয় হয়ে উঠেছে বিভিন্ন সময়ে। আমাদের দেশে মুক্তিযুদ্ধ একটা বড় বিষয় হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের আগে এবং পরে। তাহলে আমরা একদম খুব যদি সামারাইজ করি, তাহলে কনস্ট্রাকশন ইন কন্টেম্পোরারি স্কাল্পচার কীভাবে শুরু হলো আমরা দেখতে পাচ্ছি। কনস্ট্রাকটিভিস্ট মুভমেন্ট, দাদা মুভমেন্ট, এই দুটো হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। এর থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিল্পে এক ধরনের কনস্ট্রাকশনের মাধ্যমে ভাস্কর্যের ক্ষেত্রে মেটেরিয়াল এবং উদ্দেশ্যের জায়গা থেকে, আদর্শের জায়গা থেকে বৈচিত্র্যগুলো আসা শুরু করছে ক্রমান্বয়ে। কিউবিস্ট মুভমেন্টের অংশ হিসেবেও দেখা যাচ্ছে এই কনস্ট্রাকশন একটা বড় ভূমিকা রাখছে, সুরিয়ালিজমেও সে ভূমিকা রেখেছে, অ্যাবস্ট্রাকশনের ক্ষেত্রে কনস্ট্রাকশন নানান বৈচিত্র্য তৈরিতে সহায়তা করেছে, মিনিমালিজম অ্যান্ড কনসেপচুয়াল আর্টের ক্ষেত্রে করেছে, পোস্ট কনসেপচুয়াল সাইট স্পেসিফিক আর্ট ওয়ার্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কনস্ট্রাকশন একটা বড় পরিবর্তন এনে দিল। মানে ওই আবার যদি ফিরে যাই, স্রেফ ইন্ডাস্ট্রিয়াল আবিষ্কার, ওয়েল্ডিং, গ্লুইং এবং নেইলিং শিল্পকে, ভাস্কর্যকে কত বৈচিত্র্যের জায়গায় নিয়ে আসলো এবং তার ব্যাপ্তি এবং গভীরতাকে বাড়িয়ে দিল। দেশের কথা একদম বলি নাই, একটু বলি। কনস্ট্রাকশন ইন কন্টেম্পোরারি স্কাল্পচার অফ বাংলাদেশ যদি আমরা সেই জায়গা থেকে দেখি, নভের আহমেদ বহু আগে এরকম ধরনের কাজ করেছেন এবং ভেরি ইন্টারেস্টিং। যে স্মিথ কারোর কথা বললাম, যারা হচ্ছে উদাহরণ ইউরোপের ক্ষেত্রে কনস্ট্রাকশন ইন স্কাল্পচারের ক্ষেত্রে কনস্ট্রাকশন ব্যবহার করা বা ওয়েল্ডিং ব্যবহার করার কথা বা ফাউন্ড অবজেক্ট ব্যবহার করার, সেদিক থেকে আমাদের নভেরাও পিছিয়ে ছিলেন না। উনি দেশে যেমন মডেলিং করে স্কাল্পচার তৈরি করেছিলেন, কংক্রিট মডেলিং করে, তারপরে এই দেশ থেকে চলে যাওয়ার পরে কিন্তু প্যারিসে গেলেন, প্যারিস থেকে আবার ব্যাংককে ফিরলেন এবং ব্যাংককে এসে বেশ কিছু স্কাল্পচার করলেন। তিনি দেখেন কত মডার্ন বা সেই অর্থে কত কন্টেম্পোরারি। এবং এই নির্মাণগুলো যখন করছেন তখন স্মিথ কারোরা মাত্র কাজ শুরু করেছেন, ফলে তাদের চিন্তার সাথে তিনি ছিলেন সমসাময়িক। এবং তখন বলা হচ্ছে যে ওখানকার পত্রপত্রিকাও লিখছে ব্যাংককের, যে সাউথ এশিয়ান ইতিহাসে বা এশিয়ার ইতিহাসে তিনি আসলে নতুন মাত্রা যোগ করলেন ভাস্কর্যের ক্ষেত্রে। আমাদের দেশে আব্দুর রাজ্জাক স্যারের নাম শুনেছেন, প্রফেসর আব্দুর রাজ্জাক। কে ছিলেন তিনি? জাগ্রত চৌরঙ্গি আছে যা জয়দেবপুরে, ওটার নির্মাতা, মানে বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের ভাস্কর্য। একই সাথে আবার তিনি আমাদের দেশে যে ভাস্কর্যের, আজকে আমি যেই প্রতিষ্ঠানে পড়ি, অর্থাৎ ভাস্কর্যের যে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, সেটার প্রথম প্রতিষ্ঠাতা শিক্ষকও ছিলেন। তিনিও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন। ফর্মাল স্কাল্পচারের পাশাপাশি উনি এই ধরনের অ্যাবস্ট্রাকশন করেছেন কনস্ট্রাকশন মেথডকে ব্যবহার করে, ফাউন্ড অবজেক্ট দিয়ে ওয়েল্ডিং করে। হামিদুজ্জামান খানের নাম শুনেছেন, তার বিখ্যাত একটা কাজ হচ্ছে, এটা প্রথম তিনি নির্মাণ করেন এই কনস্ট্রাকশন মেথডকে ব্যবহার করে। সেটা হচ্ছে বঙ্গভবনের ভেতরে বার্ডের 3টা ফর্ম ওয়েল্ডিং করে মেটাল শিট এবং পাইপ জুড়ে দিয়ে বার্ডের শেপ নিয়ে আসা। এটা তার পরিচিত একটা কাজ ইউটিসি বিল্ডিং এ। তার সংসপ্তক কাজটারই আরেকটা ভার্সন, 2টা ভার্সন আমরা দেখলাম একসাথে। আর কারোদের মতো নানান ধরনের ফর্মে তিনিও কাজ করেছেন উজ্জ্বল রঙে ওয়েল্ডিং করে। এগুলো তার খুব পরিচিত অ্যাবস্ট্রাক্ট ফর্ম, পিওর অ্যাবস্ট্রাক্ট ফর্ম, কোনো রেফারেন্স থেকে না এসে। আচ্ছা, এগুলা জাস্ট আবার মনে করি যে কি ধরনের কাজ ডেভেলপ করেছে এক কনস্ট্রাকশনের ওয়ে এবং টেকনিকগুলো কি কি, সেটা আবার যদি আমরা দেখি, এটা রেডিমেডস হতে পারে, অর্থাৎ একদম রেডি জিনিসগুলোকে একটার সাথে একটা যুক্ত করে। ফাউন্ড অবজেক্টস হতে পারে, অর্থাৎ আমি 4টা মেটেরিয়াল জোগাড় করলাম, তারপরে আমি কল্পনা করতে বসলাম যে একটার সাথে আরেকটা যুক্ত করলে কি হলো। অর্থাৎ মেটেরিয়ালও কাজ করছে আমার সাথে, মেটেরিয়ালকেও স্পেস দেওয়া, তার ফর্ম, যে নতুন ফর্মটা তৈরি হবে সেটা তাকে আমি পার্টনার করে নিলাম। ইনস্টলেশনের কথা আমরা বলেছি। ইনস্টলেশন কি আছে, ইনস্টলেশন সম্পর্কে একটা ধারণা দেই। ইনস্টলেশন আর স্কাল্পচারের মধ্যে পার্থক্য কি? আপনারা যারা চারুকলার সাথে যুক্ত, আপনারা বা শুনেছেন এর মধ্যে যে ইনস্টলেশন, এটা হচ্ছে ইনস্টলেশন আর্ট। আমরা দেখালাম একটা। ইনস্টলেশন হচ্ছে আসলে সাইট স্পেসিফিক হতে হবে।
এবং স্পেসের ভেতরে যে এই ইনস্টলেশনটা হচ্ছে সেই ইনস্টলেশনের ভেতরে যে অডিয়েন্স সেও যুক্ত হয়ে যাচ্ছে, তাকে বাদ দিয়ে চিন্তা করা হচ্ছে না, অডিয়েন্স ইন্টারাক্ট করছে। ফলে একটা ইনস্টলেশন অনেকগুলো পেইন্টিং দিয়ে একটা ইনস্টলেশন হতে পারে, অনেকগুলো অবজেক্ট দিয়ে একটা ইনস্টলেশন হতে পারে। একটা স্পেসকে আমি আসলে কম্পোজ করছি। পেইন্টিং আমি একটা ক্যানভাসের মধ্যে কাজ করি। একটা স্কাল্পচারের জন্য আমরা টিপিক্যালি কী করি, একটা বেইজের উপরে প্যাডেস্টালের উপরে দাঁড় করিয়ে আমি একটা ফর্ম তৈরি করি। আর ইনস্টলেশন হচ্ছে যে আমি একটা স্পেসকে রিঅ্যারেঞ্জ করছি, যার মধ্যে দিয়ে এই স্পেসের মধ্যে ঢুকে অডিয়েন্সও এনজয় করবে এবং আমিও স্পেসের সাথে অ্যাক্ট এবং রিঅ্যাক্ট করছি। আচ্ছা, তাহলে ইনস্টলেশনের জন্য কিন্তু আসলে এই কনস্ট্রাকশন একটা বড় সুযোগ করে দিয়েছে। আর অ্যাসেম্বলিজ তো আমরা জানি যে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস যুক্ত করে দেওয়া। আবার ওই একই কথা, গ্লুইং, নেইলিং, স্ক্রুইং এবং ওয়েল্ডিং এই অন্তত 3 ডাইমেনশনাল আর্টের ক্ষেত্রে একটা বড় বৈপ্লবিক পরিবর্তনের ভূমিকা রাখলো। দ্যাটস অল। ঠিক আছে, আমি জানি না কতটুকু হলো, মানে 2 ঘন্টায় আসলে কঠিন হয়, তারপর আরো অনেক আলাপ করা যেত, কিন্তু তারপর আমরা তো কিছুটা আলাপ করতে পারলাম। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। যারা এই 30 জেলা থেকে শুনছেন কষ্ট করে, তাদের সবাইকে ধন্যবাদ। স্যারের জন্য হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং চারুকলা বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। স্যার যে সময় দিয়েছেন, ভবিষ্যতে আরো স্যারকে এইভাবে পাবো আমাদের পাশে, সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে শুভ